আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাকে কি শোনা যাচ্ছে? যে যেখান থেকে জয়েন করেছেন থাম্বস আপ দিতে পারেন অথবা আপনারা কমেন্টস করতে পারেন এবং আপনাদের প্রশ্নগুলো করতে থাকুন। আমরা আলোচনার বিভিন্ন সময় আপনাদের কোশ্চেন গুলো আমি পড়ে দেখব এবং সেগুলোকে অ্যান্সার করার চেষ্টা করব। সো আপনারা টাইপ করতে থাকুন আপনাদের কোশ্চেন। ওকে, আমি দেখতে পাচ্ছি। সো আসসালামু আলাইকুম। আপনাদের কোশ্চেন গুলো করতে থাকুন এবং কে কোথা থেকে জয়েন করেছেন একটু জানাবেন প্লিজ। সো আলোচনা করতে সুবিধা হবে। আমরা আজকে মেইনলি স্কলারশিপ কোন কোন দেশগুলোতে আমাদের দেশের পার্সপেক্টিভে ভালো হবে কিংবা আপনাদের পার্সপেক্টিভে ভালো হবে সেগুলোর পজিটিভ দিকগুলো আলোচনা করব এবং লেখাপড়ার পাশাপাশি জব এবং লেখাপড়া শেষে জব এবং বাংলাদেশ থেকে কিভাবে সরাসরি জব নিয়ে দেশের বাইরে যাওয়া যায় এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের কিভাবে সুযোগগুলো আমরা নিতে পারি, কিভাবে সেই জায়গাগুলোতে আমরা কন্টিনিউ করতে পারি, ওগুলো আমরা নিয়ে আলোচনা করব। সো আপনাদের কোশ্চেনগুলো করতে থাকুন এবং সেগুলোর ভিত্তিতে আসলে আলোচনা করব এবং রিয়েলি অনেকদিন পরে আজকে লাইভে আসতে পারে আমারও খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে। অনেকদিন আলোচনা হচ্ছিল না, পার্সোনাল কিছু কাজের জন্য আসলে জয়েন করা হয় নাই। ওকে, দাবির ওকে। সো আপনারা কোশ্চেন, আমি অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি, আমি সেগুলো থেকে শুরু করব। তো শুরুতেই যে কোশ্চেন আছে যে এমবিএ এর ব্যাপারে কোশ্চেন করেছেন যে কি ধরনের রিকোয়ারমেন্টস গুলো লাগে। সো এমবিএ যদি কোনো ভালো ইউনিভার্সিটিতে করতে চান, সো যেখানেই করেন, যে দেশেই করেন না কেন, আইএলস এবং জিম্যাট কে আপনাকে মেক শিওর করতে হবে যদি স্ট্যান্ডার্ড কোনো ভালো ইউনিভার্সিটি থেকে করতে চান। সো জিম্যাটের প্রিপারেশন নিতে হবে। সঙ্গে যেহেতু আমরা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি মানুষ, সেজন্য আমরা যেটা করব যে আমাদেরকে আইএলস করব। সাথে হচ্ছে যে আমাদের এসওপি লাগবে, দেন হচ্ছে আমাদের অনেক সময় কাভার লেটার লাগতে পারে, দেন সিভি লাগবে, এলওআর লেটার অফ রিকমেন্ডেশন লেটার লাগবে। দেন হচ্ছে যে আমাদেরকে যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে, এক্সট্রা যেমন আমাদের সার্টিফিকেশন করা থাকে, তো সেই জায়গাগুলোতে আমাদের লাগবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এমবিএ এর ক্ষেত্রে যেটা হয় যে ফাইভ ফাইভ অনেক সময় চায় যে 5 বছরের এক্সপিরিয়েন্স, অনেক সময় 2 বছরের এক্সপিরিয়েন্স, এটা ভ্যারি করে। অনেক সময় যদি হয় আর্লি এমবিএ, সেক্ষেত্রে সরাসরি গ্র্যাজুয়েশন করার পরপরই জয়েন করা যাবে। আদারওয়াইজ যেটা হচ্ছে যে আপনাদেরকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে করা যাবে। এবং মিড ক্যারিয়ারেরও কিছু এমবিএ আছে যাদের 15 বছরের এক্সপিরিয়েন্স, 20 বছরের এক্সপিরিয়েন্স, তারাও এমবিএ করার সুযোগ পান। আরেকটা ট্র্যাক থাকে, সেটা হচ্ছিল যে এক্সিকিউটিভ এডুকেশনের জন্য ট্র্যাক থাকে, সো সেটা নিয়েও আপনারা করতে পারেন। এটা নিয়ে আমি যে ডিটেলে পরের অংশে কথা বলছি। তো এখন হচ্ছে যে আপনারা এই এমবিএ করার সাথে কিংবা যে কোনো ধরনের মাস্টার্স করার পরে জবের অপশনগুলো থাকে কিনা। হ্যাঁ, এটা আপনি যে দেশে যান না কেন, আপনি এডুকেশনের সঙ্গে সঙ্গেই কিছুদিনের মধ্যেই আপনারা দেখা যাচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্ট টাইম সময় পাবেন। এটাতে হচ্ছে যে আপনাকে কন্টিনিউ করার জন্য সেই দেশে। ফর এক্সাম্পল, আপনি যদি আয়ারল্যান্ডে আসেন অথবা জার্মানিতে অথবা কানাডাতে, সো যে দেশেই আসলেন না কেন, আপনি গ্র্যাজুয়েশন করার পরে অথবা আপনার মাস্টার্স মানে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই আপনি একটা সুযোগ পাবেন সার্টেন অ্যামাউন্ট টাইম, যে আপনি সেখান থেকে আইদার অন্য এডুকেশনে জয়েন করার জন্য অথবা আপনি জবে জয়েন করার জন্য। সো এই স্কোপটা কিন্তু অনেক ভালো। আবার স্টেম যদি হয়ে থাকে, সায়েন্স রিলেটেড এডুকেশন হয়ে থাকে, ইউএসএ তে যেটা হয় যে প্রায় 2 বছরের মতো সময় পাওয়া যায়।
সো আপনি কিন্তু সেখানে কন্টিনিউ করতে পারবেন। সেটা এর পরবর্তীতে আপনার আদার এডুকেশনে গেলেন অথবা প্রফেশনাল জবগুলোতে চলে গেলেন। সো সেই জায়গাগুলোতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। কিন্তু বাট আপনাকে থাকার জন্য ভিসা এক্সটেন্ডেড হবে ২ বছরের জন্য। এবং এর মধ্যে বাকিটা আবার আপনাকে জাম্প করার জন্য অন্য প্রস্তাব দিতে হবে। এরপর আমি আসলে আজকে যেটা করব যে বেসিক আমরা গল্প করব, কিন্তু আমরা যেটা করব যে আপনাদের কোশ্চেন গুলো নিব, কোশ্চেন গুলো নিয়ে সেই ভিত্তিতে আসলে গল্প করি, এটা মনে হয় বেটার হবে। তো আপনারা কোশ্চেন করতে থাকুন। এমডি পাবেল জিজ্ঞাসা করেছেন যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করার জন্য। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করার জন্য অনেকগুলো দেশ ভালো আছে। সো এখন হচ্ছে আপনি রিকোয়ারমেন্ট হিসাবে কোন দেশের জন্য ফুলফিল করতে পারবেন, এবং আপনি নিজস্ব একটা মোটিভেশন থাকে কিংবা ইচ্ছা থাকে যে আপনি কোন দেশের দিকে যেতে চান। সো এর জন্য আমি মনে করি যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হইলে ডেফিনেটলি ইউএসএ তে ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক ভালো। এরপরেও আপনি কানাডা আছে, এরপরে জার্মানি হইতে পারে, ইউরোপের অন্য আরো কিছু দেশ আছে, এগুলো ম্যাক্সিমাম দেশগুলোই ভালো হবে। ইংল্যান্ড হইতে পারে, আয়ারল্যান্ড হইতে পারে, কারণ এগুলো আইটি জন্য অনেক বিখ্যাত। এছাড়াও স্ক্যান্ডিনেভিয়া যে দেশগুলো আছে, এখানে আলটিমেটলি দেখা যায় অনেক দেশগুলোতে আছে ফ্রি এডুকেশন কিংবা অনেক কম খরচে অথবা স্কলারশিপ পাওয়া ইজি। আপনারা যে ট্র্যাকটা নিতে পারেন। তো অনেকগুলো দেশ ভালো আছে। তো এখন হচ্ছে যে এখন এই যে আমি ফলো আপ একটা কোশ্চেন করি, যেটা হয়তো আপনাদের অনেকের মনের মধ্যে হইতে পারে যে ফ্রি এডুকেশন অথবা স্কলারশিপের মধ্যে ডিফারেন্সটা কি। ফ্রি এডুকেশনটা হচ্ছে যে অনেক দেশ আছে যেমন টিউশন ফি লাগে না সেই দেশগুলোতে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে, যেমন জার্মানি এদের মধ্যে একটা, এবং স্ক্যান্ডিনেভিয়া যেটা বললাম, সাথে আরো কিছু দেশ আছে যে জায়গাগুলোতে আপনার এডুকেশনের জন্য কোনো খরচ করতে হবে না। যেরকম ইউএসএ অনেক এক্সপেন্সিভ, আপনি যদি গ্রাজুয়েশন করেন মাস্টার্স করেন যে কোনো এডুকেশনে যান, প্রচন্ড পরিমাণের এক্সপেন্সিভ। তো এই জন্য ফ্রি এডুকেশন এবং এক্সপেন্সিভ। আর একটা হচ্ছে যে আপনি যদি ওই দেশে, যেমন ইউএসএ তে আপনি এখন যাবেন, যেহেতু ইউএসএ তে অনেক ফ্যাসিলিটিস বেশি, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে স্কলারশিপের জন্য ট্রাই করা উচিত, অথবা ফাইন্যান্সিয়াল এইড। মানে হচ্ছে যেটা ব্যাংক লোন হইতে পারে, ইউনিভার্সিটি থেকে লোন হইতে পারে, বিভিন্ন ধরনের প্রসেস আছে সেই জায়গাগুলো, তো সেখানেও আপনারা ট্রাই করতে পারবেন। এই জন্য আপনাদেরকে লিস্ট ডাউন করতে হবে, দেখে একটু রিসার্চ করতে হবে, অথবা আমাদের ব্লকে, ইউথ কার্নিভালের ব্লকে, সাথে হচ্ছে যে আমাদের এই পেজে এবং ইউথ কার্নিভাল আদার্স যে পেজগুলো আছে, প্রত্যেকটা পেজেই কি ধরনের স্কলারশিপ আছে সেই স্কলারশিপগুলো নিয়ে কিন্তু আমরা রেগুলার ভিত্তিতে আলোচনা করে থাকি। বিভিন্ন পোস্ট আসে ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট থেকে সরাসরি শেয়ার করা হয় লিঙ্কটাতে আপনারা ক্লিক করলে ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছেন, এবং আদার ইনফরমেশন গুলো পাবেনই। কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আপনি স্পেসিফিকলি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন। কারণ হচ্ছে যে আপনার ইউনিভার্সিটিতে যাইতে হবে অনেকগুলো কারণে। একটা হচ্ছে অথেন্টিক ইনফরমেশনের কারণে, আরেকটা হচ্ছে যে আপনাকে সেখানে গিয়ে আসলে রেজিস্ট্রেশন করতে হবে। মানে অনলাইনে একটা টেমপ্লেট থাকবে, সেটাকে ফিল আপ করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ওই ফর্মে করতে হবে। আদারওয়াইজ হয় কি যে আপনি যদি থার্ড পার্টি কারো মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে ফ্রড কিংবা টাকা পয়সার ঝামেলা এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কখনোই আপনাদেরকে অ্যাডভাইস করব না এই ধরনের পথগুলোতে যাওয়ার জন্য। আপনারা নিজেরা ট্রাই করবেন, নিজেরা অথেন্টিক একেবারে ইউনিভার্সিটির ওয়েবসাইটটাতে যাবেন, গিয়ে সেখানে যে প্রসেসগুলো দেওয়া থাকবে সেই জায়গাগুলোতে আপনারা ফলো করবেন, করলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। রাতুল খান জিজ্ঞাসা করেছেন স্কলারশিপে গেলে কেমন খরচ হবে। ভাই, এত খরচ নিয়ে কনসার্ন না হওয়ার জন্য, যে জিনিসটা বারবার এই সেশন গুলোতে আমি বারবার এসে বলি, যে খরচটা হচ্ছিল যে আলটিমেটলি যদি স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে তো আসলে খরচের কোনো ব্যাপার নাই। যেটা হচ্ছিল যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার টিউশন ফি হবে, আপনার আদার্স যে রিকোয়ারমেন্টস আছে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস আছে, সেগুলো ফুলফিল হবে। সেগুলো হচ্ছে যে ভর্তি কিংবা অ্যাডমিশন নেওয়ার জন্য কিছু টাকা লাগতে পারে, তো সেইগুলোকে আপনাকে ফুলফিল করতে হবে, দ্যাটস ইট। সো এখানে কিন্তু আসলে বড় ধরনের কোনো আম, খরচের আমি জায়গা দেখি না, যদি আপনারা রিয়েলি করেন। অনেক সময় হয় যে কিছু ছোট্ট পরিমাণ টাকা হয়তো বা আপনাকে স্কলারশিপকে মেক শিওর করার জন্য হয়তো বা আপনাকে প্রথমে সাবমিট করতে হবে, পরে এটাকে অ্যাড্র করা হবে। তো এই ধরনের কিছু ক্যালকুলেশন থাকে, বাট এটা পার্মানেন্টলি কোনো খরচের জায়গা নাই। সো আপনারা এই ব্যাপারে কনসিডার না করে কিভাবে স্কলারশিপ গুলোতে অর্জন করা যায়, সেটার জন্যই আসলে সেই কোয়ালিটি গুলো নিয়ে, সেই রিকোয়ারমেন্টস গুলো নিয়েই তো আমি কথা বলছি বিভিন্ন সেশনে, এবং আমাদের ব্লকে কিন্তু ওই ধরনেরই আর্টিকেল দেওয়া হচ্ছে।
তো খরচের দিকে মানে টেনশন না করে আপনারা করেন যে আপনি কিভাবে আইএলটিএস করবেন, কিভাবে এলওআর আপনার প্রফেসরের কাছ থেকে কিংবা আপনি এমপ্লয়ারের কাছ থেকে নিবেন, কিভাবে মোটিভেশন লেটার লিখবেন, কিভাবে কিভাবে আপনার এসওপিটা আপনি লিখবেন, কিভাবে আপনি স্যাম্পল রাইটিংটা লিখবেন অথবা রিসার্চ প্রপোজালটা লিখবেন, এগুলোতে কিংবা জিআরই জিম্যাটে যদি রিকোয়ারমেন্টস থাকে এগুলোতে কিভাবে ভালো স্কোর করতে পারেন এই দিকে কনসিডার করেন। আহ মুগ্ধা মুগ্ধা আকান, আমি ভাইয়া আইএলটিএস ছাড়া ফাউন্ডেশন কোর্স কিংবা এগুলোতে আমি রিকমেন্ড করব না। কারণ হচ্ছে যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো আমি এখানে আপনাকে কোনোভাবেই এটাকে রিকমেন্ডেশন করব না। আপনি যদি বাই চান্স মানে ভাগ্যে লাকের কারণে ভিসা পেয়েও যান, এরপরও আপনাকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে। আর পিএইচডির ক্ষেত্রে তো প্রশ্নই ওঠে না। সো আমি ডেফিনেটলি প্রথমেই বলবো যে যারাই বাইরে এডুকেশনে চিন্তা করছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আইএলটিএস দিতে হবে অথবা টোফেল দিতে হবে। সো এটা দিয়ে শুরু করতে হবে। এটা স্যার আমি পার্সোনালি অ্যাডভাইস করব না আপনাদেরকে। বর্ণ স্বপ্ন স্বপন কুয়েত থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ ভাইয়া। শামসুদ্দিন সিটিজি, সিটিজি মানে চিটাগং বুঝাইছেন যে আপনি ইউএস এর জন্য, ইউএস এর স্কলারশিপের জন্য আমি বলবো যে দুটা ট্র্যাকে আপনাকে কনসিডার করতে হবে। একটা হচ্ছে আন্ডার গ্র্যাড মানে যারা এসএসসি অথবা এ লেভেল পরে কিংবা এই ধরনের লেভেলদের পরে যারা গ্র্যাজুয়েশন করার জন্য যাচ্ছেন, তাদের জন্য স্যাট দিতে হবে, টোফেল অথবা আইএলটিএস দিতে হবে। সাথে হচ্ছে আপনি মোটিভেশন লেটার লাগবে, এসে লাগবে, দেন হচ্ছে রিকমেন্ডেশন লেটার লাগবে। দেন হচ্ছে আপনাকে ওই যে বললাম যে কোনো ইউনিভার্সিটিতে যান সেই ইউনিভার্সিটিতে একটা টেমপ্লেট থাকবে, একটা ফর্ম থাকবে, সেখানে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনার যত ডকুমেন্টেশন আছে সেই ডকুমেন্টেশনগুলো ওখানে আপ করতে হবে। ট্রান্সক্রিপ্ট লাগবে। সো দেন হচ্ছে যে আপনার এই যে টেস্ট রেজাল্টগুলো আছে এগুলোকে সাবমিট করতে হবে। মোটামুটি এগুলোর মধ্যে আপনি করতে পারবেন। সাথে হচ্ছে আপনার যদি কোনো ট্রেনিং করা থাকে তো এটা। আরেকটা হচ্ছে পোস্টগ্রেডের জন্য, পোস্টগ্রেডের জন্য ডেফিনেটলি জিআরইটা লাগবে। যদি বিজনেস ফ্যাকাল্টি রিলেটেড হয়ে থাকে তাহলে জিম্যাট অথবা জিআরই। তো কমনলি ইউজ হয় জিআরই। জিআরইর পরে আইএলস, দেন হচ্ছে আপনাকে এলওআর এগেইন, দেন হচ্ছিল যে এসওপি, মোটিভেশন লেটার, দেন মেবি এসে। এসে আবার পরেও হইতে পারে, যেটা হয় অনেক সময় ইন্টারভিউর আগে তারা এসে আপনার কাছ থেকে চাইতে পারে। দেন হচ্ছে যে আপনার ওই ফরম্যাটেই আপনাকে আপনার যে সার্টিফিকেট গুলো আছে অ্যাডিশনাল একটা একাডেমিক সার্টিফিকেশনের সাথে সাথে অন্যান্য ট্রেনিং সার্টিফিকেশনের যেগুলো থাকে ওগুলোকে সাবমিট করতে হবে। দেন হচ্ছে যে আপনার আদার্স যদি কোনো রিকোয়ারমেন্টস তাদের থাকে, রাইটিং স্যাম্পল হইতে পারে অথবা রিসার্চ প্রপোজাল হইতে পারে, সেগুলো লাগবে। সো মোরলেস এই ৬টা থেকে ৭টা স্টেপস আপনাকে ফলো করতে হবে আন্ডার গ্রেড এবং পোস্ট গ্রেডের জন্য। পোস্ট গ্রেডের মধ্যে আসলে মাস্টার্স আছে, পিএইচডি আছে। ইউএস এর অনেক ইউনিভার্সিটিতে আছে যে পিএইচডিটা একবারেই হয়ে যায়, আন্ডার গ্রেডের পরেই পিএইচডি হয়ে যায়। মিনস হচ্ছে যে ৫ বছরের হবে, আলটিমেটলি ২ বছর মাস্টার্স, ৩ বছরের পিএইচডি অথবা ৪ বছরের পিএইচডি। ৬ বছর, ৫ থেকে ৬ বছর লাগতে পারে। সপ্রাসী আরতি, আপনি জিজ্ঞাসা করেছেন এমবিএ এর ব্যাপারে, অলরেডি আমি ডিসকাস করেছি। আজকের প্রথম টপিকটাই ছিল এমবিএ প্রিপারেশন। তো আমি রিকোয়েস্ট করব যে ওই ভিডিওর প্রথম এই লাইভটা শেষ হয়ে গেলে ভিডিওর প্রথম অংশে যাবেন, গিয়ে দেখবেন। আর খরচের ব্যাপারে হচ্ছে যে যদি আপনি স্কলারশিপ কিংবা ফাইন্যান্সিয়াল এইড নিতে পারেন, তো সেই ক্ষেত্রে খরচের কোনো ব্যাপার নাই। অথবা যদি এগুলো কোনো কিছুই করতে না পারেন, ইউএস এর এডুকেশনটা অনেক বেশি এক্সপেন্সিভ। সো ইউ হ্যাভ টু বি কনসিডার দ্যাট ওয়ান। আদারওয়াইজ হচ্ছে যে আপনি ইউরোপের দিকে দেখতে পারেন, বাট এমবিএ এর জন্য আসলে নর্থ আমেরিকায় আমি কনসিডার করতে বলবো, কানাডা অথবা ইউএসএ, এবং দুই জায়গাতে এটা এক্সপেন্সিভ হবে। এবং ভালো ইউনিভার্সিটি গুলোতেও, ইউরোপের বড় বড় ইউনিভার্সিটি গুলোতেও এটা এক্সপেন্সিভ উইদাউট স্কলারশিপ যদি আপনি কনসিডার করেন। উফ, আমি আমি এখন একটু কোশ্চেন গুলোতে যাচ্ছি।
সো কুইক আমি কোশ্চেনগুলো ইউরোপে যেতে আইএলটিএস আব্দুল্লাহ আল হোসেইন জব ভিসার জন্য যেটা রিকোয়ারমেন্টস এটা আমি যেগুলো বললাম সেগুলো প্রত্যেকটা রিকোয়ারমেন্টসটা হচ্ছে আপনার এডুকেশনের জন্য। বাট আপনি যদি জবের ব্যাপারে যেটা মেইন দরকার, ওয়ার্ক পারমিট এইভাবে বোধহয় ইস্যু হয় না, যে এটা হচ্ছে অড জবগুলোর ক্ষেত্রে হইতে পারে। সো আমি আসলে ওই জায়গাগুলোতে যাব না, কারণ ওই জায়গাগুলোতে অনেক বেশি এজেন্ট রিলেটেড কিংবা অনেক কিছু আছে, যে স্কেপটিক্যাল পার্ট থাকে এবং যেখানে ফ্রড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই জায়গাতে আমি যাব না। আপনি যদি রিয়েলি প্রফেশনাল জবের কথা চিন্তা করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে জব পাইতে হবে। তার মানে হচ্ছে যে আপনাকে জব পাইতে গেলে দেশে এবং দেশের বাইরে ক্যাটাগরিটা অলমোস্ট সিমিলার। কারণ সেক্ষেত্রে আপনাকে ভালো, আপনার স্কিলড হইতে হবে, আপনি যে সেক্টরে সেই মানুষের সুপার স্কিলড হইতে হবে এক। দুই নাম্বার হচ্ছে যে আপনাকে সুন্দর করে সিভি লিখতে হবে, একেবারে যে রিকোয়ারমেন্টস গুলো আছে এটাকে কাভার করে সিভিটাকে স্ট্রাকচার ওয়েতে করা উচিত। এই জন্য আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি কিভাবে সিভি তৈরি করার জন্য। তো সেটা সেই ভিডিওগুলোকে আমি ইউটিউব চ্যানেল, আমাদের ইউথ কার্নিভালের ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে শর্ট ভিডিও আছে সেগুলোকে দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো, সিভি রিলেটেড যতগুলো ভিডিও আছে। এরপরে হচ্ছিল যে ইন্টারভিউ খুব ইম্পর্টেন্ট, এবং আপনি কল পাইতে হবে। সাথে হচ্ছে যে আপনাকে ইন্টারভিউটা খুব ইফেক্টিভলি দিতে হবে, এবং সেটার জন্য আমার কয়েকটা ভিডিও আছে এবং আমার ফ্রেন্ডের ভিডিও আছে, মানে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলোকে আমি দেখার জন্য বলবো। আর একটা ব্যাপার হচ্ছে যে লিঙ্কডইন খুবই ইম্পর্টেন্ট, কারণ লিঙ্কডইনটা আপনাকে ভিজিবল করবে এবং অন্যরা যাতে আপনাকে খুঁজে পাবে এবং আপনার স্কিলের ভিত্তিতে আপনি নক পাবেন এবং আপনি অ্যাপ্লাই করলেও সেখান থেকে রেসপন্স পাবেন। এটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে নেটওয়ার্কিং করতে হবে, যেটাকে আমরা এখন বলছি ডিজিটাল মামা চাচা। যেরকম আমাদের দেশে মিথ আছে যে মামা চাচা ছাড়া জব হয় না। সো নেটওয়ার্কিং ছাড়া আসলে ইন্টারন্যাশনাল লেভেলে কিংবা দেশেও এখন অনেক জায়গাতেই জব হয় না। সো এই ক্ষেত্রে নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, এবং নেটওয়ার্কিং করার সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে হলো লিঙ্কডইন, যেহেতু প্রফেশনাল নেটওয়ার্ক। এখানের মাধ্যমে আপনি অনেকের সাথে কমিউনিকেট রাখবেন, এবং যারা আপনার নেটওয়ার্কের মানুষ আছে যাদেরকে আপনি চেনেন, ইউনিভার্সিটি সিনিয়র জুনিয়র ব্যাচমেট, সো সাথে হচ্ছিল যে কলেজ স্কুলের ব্যাচমেট, যাদের সাথে আপনি সবসময় কমিউনিকেট রাখবেন হচ্ছিল যে থ্রু লিঙ্কডইন, প্রফেশনাল কারণে, এবং সেখান থেকে তাদের সাথে তাদের রিলেটেড এবং বিভিন্ন এমপ্লয়ারকে আপনি করতে পারেন ফলো করে, আপনি সেই হিসাবে জবের জন্য প্রসেস করবেন। ফর এক্সাম্পল আপনি বাংলাদেশ থেকে ইউরোপে জবের জন্য ট্রাই করছেন। সো ইউরোপের মার্কেটের যে সাবজেক্টগুলো, যে আপনার রিলেটেড সাবজেক্টগুলো, যেখানে যে ডিমান্ডগুলো আছে, যে কোম্পানিগুলো জব দিচ্ছে, সেখানে বারবার অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আপনাকে যে ইন্টারভিউ, যদি আপনার সিভি এবং স্কিল সেটগুলো ভালো থাকে, সাথে যদি আপনি একটু নেটওয়ার্ক বিল্ড করতে পারেন, যে যে কোম্পানিগুলোতে আপনি করছেন সেখানে যদি দুই একজনকে আপনি পরিচিত বের করতে পারেন এবং অ্যাটলিস্ট সে আপনাকে রিকমেন্ড করবে কিংবা আপনাকে হেল্প করবে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসের করতে কিংবা প্রসেস করার জন্য, সো সেই ক্ষেত্রে আপনার অনেক বেশি বেনিফিটেড হবে। এবং এগুলোতে দেখেন কোনো জায়গাতে টাকা পয়সার কোনো ফ্যাক্টর নাই। সো আপনি যখন জব হয়ে গেল, কোম্পানির রেসপন্সিবিলিটিটা হচ্ছে যে আপনাকে জব ভিসা অ্যারেঞ্জ করে দেওয়া, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা বলে যে এটা করে না, তারা করবে না ছোট কোম্পানিগুলো হইলে, কিন্তু বড় কোম্পানিগুলো ডেফিনেটলি করবে। তো এই জন্য আপনাকে বড় কোম্পানিগুলোকে দেখতে হবে এবং যারা স্পন্সর করে তাদেরকে, এবং স্পন্সর হয়ে গেলে সেক্ষেত্রেও এটা এমপ্লয়ার আপনাকে করতে বলবে, আপনাকে করে আলটিমেটলি দেখেন যে আপনার প্রসেসের কোনো জায়গাতেই আপনার কিন্তু কোনো খরচপাতি নেই। সো আপনাকে ইজিলি শুধুমাত্র আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে আপনি, এবং যে রিকোয়ারমেন্টস নিয়ে কথা বললাম সেগুলোকে আপনাকে ফুলফিল করতে হবে, দেন আপনি তাদের টাকাতে প্লেনে করে চলে আসবেন। হ্যাঁ, সো কোনো জায়গাতে আপনার কোনো স্কলারশিপের ক্ষেত্রে যেরকম কোনো খরচের ব্যাপার ছিল না, জবের ক্ষেত্রেও তাই। সো আপনারা কিন্তু এভাবে কনসিডার করবেন। আমি অন্য কোশ্চেনে চলে যাচ্ছি। ময়েস উদ্দিন, কানাডার রিকোয়ারমেন্টস নয়, কানাডার রিকোয়ারমেন্টস ভাই আমি আবার খুব ক্লিয়ারলি বলছি যে সিজিপি এটা ডিসেন্ট লেভেলে লাগবে। দুই নাম্বার হচ্ছে যে আপনাকে আইএলস দিতে হবে, তারপরে হচ্ছিল যে এসওপি তো লিখতে হবে, মোটিভেশন লেটার, রাইটিং স্যাম্পল, রিসার্চ প্রপোজাল এগুলো হইতে পারে। দেন হচ্ছে আপনাকে এলওআর কোড নিতে হবে, লেটার অফ রিকমেন্ডেশন। সো এটাকে আপনাকে ফুলফিল করতে হবে, এবং আদার্স কিছু রিকোয়ারমেন্টস থাকলে খুবই ভালো। আর যাদের একটু সিজিপিএ কম সেক্ষেত্রে আপনি কিছু সার্টিফিকেশন
আপনার রিলেটেড যে সার্টিফিকেশন করে রাখলে বেটার। অ্যাকাউন্টিং হইলে অ্যাকাউন্টিং রিলেটেড, ইকোনমিক্স হলে ইকোনমিক্স রিলেটেড, ডিজিটাল মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং, অথবা মার্কেটিং হলে ডিজিটাল মার্কেটিং, মার্কেট অ্যানালাইটিক্স। সো এগুলোর উপরে আপনার স্পেসিফিকলি মানে আপনার যে সেক্টরের মানুষ আপনি সেই রিলেটেড যদি ট্রেনিংগুলো করা থাকে এবং সেই জায়গাগুলোতে কিছু সার্টিফিকেশন করা থাকে, এগুলো যখন আপনি সিভিতে দিবেন এগুলো খুবই ইফেক্টিভ হবে। এবং আপনি ফর্ম ফিল আপ করার সময় অনলাইন টেমপ্লেটটা ফিল আপ করার সময় আপনি যখন এই ইনফরমেশনগুলো দিবেন এগুলো খুবই ইফেক্টিভ হবে। তো এইভাবে আপনি ফুলফিল করলে ডেফিনেটলি আপনি প্রথমত হচ্ছে আপনি অফার লেটার পাবেন, 2 নাম্বার হচ্ছে আপনার ভিসাটাও ইজি হবে। কিন্তু আপনি যদি ফাউন্ডেশন কোর্স কিংবা আদার্স দিকে চিন্তা করেন তো সেক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে যাবে। সিএসসি কোন দেশের জন্য ভালো হবে এটা নিয়ে ভাই আলোচনা করেছি আজকের সেশনে, একটু ভিডিওটা আরেকবার দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষে কম্পিউটার ডিপার্টমেন্টে স্কলারশিপের সুযোগ কেমন? ভাই সুযোগ তো অবশ্যই আছে, কিন্তু সুযোগটা নেওয়ার জন্য আপনাকে কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। শুধুমাত্র সাবজেক্ট কিংবা শুধুমাত্র ডিপার্টমেন্ট দিয়ে কাজ হবে না। যেটা দরকার হবে যে রিকোয়ারমেন্টস যেগুলো নিয়ে এই অনেকবার আলোচনা করলাম এগুলো থেকে সামারি করে যদি আপনি দেখেন, সো রিকোয়ারমেন্টস গুলো কিন্তু মোরলেস কম বেশি একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু বেসিক যে ফ্রেমওয়ার্কটা আজকে সকালের দিকে একটা ভিডিও শেয়ার দিয়েছি, সো সেখান থেকে আপনি দেখতে পারবেন যে রিকোয়ারমেন্টসটা হচ্ছিল যে একই ধরনেরই। সেটা ইউএসএ তে যান, ইউরোপে যান, অস্ট্রেলিয়াতে যান, কানাডায় যান, মোরলেস সেম। সো আপনি যদি বেসিক ফ্রেমওয়ার্কটাকে ফুলফিল করতে পারেন সো তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি ইজি হবে। সো এটা মিজানুর রহমান সাহেবের জন্য, এবং সাথে যারা কিনা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে অথবা নর্মালি এসএসসি পাস করেছেন অথবা এ লেভেল পাস করেছেন সবার জন্য সিমিলার রিকোয়ারমেন্টস। মোহাম্মদ মাহবুল আল রাফি, ভাই এ ধরনের কোশ্চেনের অ্যান্সার গুলো আসলে দিতে আমি কমফোর্ট ফিল করি না। কারণ হচ্ছে যে আপনি 30 লাখ টাকা কোথায় জমা দিবেন এবং কিসের ভিত্তিতে দিবেন, সেই টাকাগুলো ফ্রড হওয়ার সম্ভাবনা 99%। তো সেই জায়গাতে তো আমি আপনাকে কিছুই বলতে পারবো না। যেরকম কালকে একজন কমেন্টস করেছেন যে জব পারমিট, পরে দেখলাম এটা রিফিউজির জন্য উনি অ্যাপ্লাই করেছেন। সো এগুলোতে দেখেন যে ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা সবই অনেক বেশি। কারণ যে ওরা যে কারণে রিফিউজি ভিসা দিচ্ছে কিংবা এই এগ্রিকালচার সেক্টরে যে টাকাগুলো দিতে বলছে সেটা যদি রিয়েলি অথেন্টিক জায়গাতে না হয়ে থাকে, এবং অথেন্টিক রিকোয়ারমেন্টস তো অবশ্যই আমি দেখি যে কম সম্ভাবনা কম থাকে, এটা বিভিন্ন এজেন্ট কিংবা কিছু ফ্রড চক্র আছে তারা দিয়ে থাকে। সো সেক্ষেত্রে তো আপনার একটু রিস্ক থেকেই যায়। সো এই জায়গাতে আমি বলার কিছুই নাই, তবে আমি রিকমেন্ড করব যে না করার জন্য। আগে যে কোনো কিছু করার আগে জিনিসগুলোকে ভালো মতো করে রিসার্চ করেন, অথেন্টিক কিনা সেটাকে দেখেন, রিসার্চ করেন, দেন আমার মনে হয় যে সেখানে যাওয়া উচিত। আদারওয়াইজ আমি যেটা বললাম যে আপনাকে মানে রিগ্রেট করতে হবে, পরে অনুশোচনা করতে হবে, টাকাগুলো যাবে, সবই যাবে। সো এই জায়গাগুলো তো খুবই। সেকেন্ড ক্লাস পাইলেও যাওয়া যাইতে পারে, এটা অনেক ইউনিভার্সিটি আছে যারা সিজিপিএ নিয়ে কোনো রিকোয়ারমেন্টস দেয় না। তো সেক্ষেত্রে আইএলস এর স্কোরটা ভালো করে বাকি রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে দেখেন, আইএলস একমাত্র রিকোয়ারমেন্ট না, রিকোয়ারমেন্টস প্রত্যেকটাই খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্টকে আপনাকে কভার করতে হবে, একটাকে বাদ দিয়ে আর একটা করে করা হবে না। তো এই জন্য আপনি যে ইউনিভার্সিটিতে যেতে চান সেগুলোকে একটা শর্ট লিস্টেড করে সেগুলো রিকোয়ারমেন্ট যদি আপনি দেখবেন দেখবেন যে মোরলেস সেম। এবং যেগুলো ইউনিভার্সিটিতে আপনাকে রেজাল্ট বলে নাই যে 3 পাইতে হবে অথবা ফার্স্ট ক্লাস পাইতে হবে, সেগুলো ইউনিভার্সিটিতে আপনি করতে পারবেন না, যেহেতু আপনার ওটা নাই। আপনি অন্য ইউনিভার্সিটিগুলোতে ট্রাই করতে পারবেন, এবং অনেক ওপেন অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা ওপেন। ওপেন মিনস তারা রেজাল্ট নিয়ে কিছু বলে নাই, তারা বলছে যে একটা ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে এবং তারা বাকি কিছু রিকোয়ারমেন্টস নিয়ে কথা বলছে। তো সেখানে আপনি ডেফিনেটলি অ্যাপ্লাই করতে পারেন। এবং সেকেন্ড ক্লাস পেয়ে ভিসা পাওয়ার রেকর্ড আমি জানি, অ্যাডমিশন পাওয়ারও রেকর্ড আমি জানি, সো এটা কোনো সমস্যা নেই, আপনি যেতে পারবেন। এটা হচ্ছিল প্রসেনজিৎ রয়ের জন্য। ডিপ্লোমা নিয়ে তো ভাই এখনই বললাম, ডিপ্লোমা নিয়ে আপনি সিমিলার এক্সপিরিয়েন্স আপনাকে রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে গ্র্যাজুয়েশন করার জন্য। আইএলস দিতে হবে, এলওআর দিতে হবে, এসওপি দিতে হবে, যদি মোটিভেশন লেটার চাই সেটা দিতে হবে, যদি কভার লেটার চাই সেটা দিতে হবে, সিভি দিতে হবে, সার্টিফিকেটের আপনার যতগুলো সার্টিফিকেট আছে এগুলো সার্টিফিকেটের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের কপিগুলো দিতে হবে। সাথে হচ্ছে যে আপনাকে ফর্ম ফিল আপ করা লাগতে পারে এবং একটা সুন্দর সিভি দিতে হবে, এডুকেশনাল সিভি। তো সেখানে এডুকেশন রিলেটেড ইনফরমেশনগুলো হাইলাইট করতে হবে, যদি এক্সপিরিয়েন্স না থাকে তো ওগুলোকে দিয়ে
কিংবা এক্সপিরিয়েন্স থাকলে কি ধরনের এক্সপিরিয়েন্স আছে সেগুলোকে হাইলাইট করে আপনাকে প্রসেস করতে হবে। নিউজিল্যান্ডের জন্য সাকিব হোসেন ভাই, কোশ্চেন গুলো একটু আমরা যদি রেলিভেন্ট করে করি, রাস্তা আছে কিনা, যাওয়ার কোনো উপায় আছে কিনা, এভাবে না বলে আমি আমি কিভাবে যেতে পারি কিংবা কি উপায়ে আমি যেতে পারবো, সো সেই জিনিসগুলো কোশ্চেন করাটা বেটার। সো এনি হাউ, যে একই রকম রিকোয়ারমেন্টসই লাগবে। আমি একটু আগে যে কানাডার ব্যাপারে যে রিকোয়ারমেন্টসটা নিয়ে কথা বললাম, একই ধরনেরই রিকোয়ারমেন্টস লাগবে। আপনি নিউজিল্যান্ডের যে কোনো একটা আপনি তো স্কলারশিপ প্রথমত হচ্ছে যে আমাদের ব্লকগুলোতে আমরা অনেক বেশি দিয়ে থাকি। নিউজিল্যান্ডে কিভাবে ভিসা প্রসেস করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস করতে হবে, এগুলো নিয়ে আর্টিকেল আছে। সো আমি বলবো যে একটু রিসার্চ করেন, আমাদের ওয়েবসাইটে গিয়েই এই জিনিসগুলো পেয়ে যাবেন, অথবা আপনি অনলাইনেও করতে পারেন। এক নাম্বার হচ্ছে যে প্রথমে আপনাকে যে বেসিক যে রিকোয়ারমেন্টস গুলো আছে, যেটা সবার ক্ষেত্রেই লাগে, তো সেই জায়গাগুলোতে আপনি কাজ করেন। যেমন আইএলস এর প্রিপারেশন নেন, আইএলস এর স্কোরটা ভালো করেন, অ্যারাউন্ড 7 রাখার চেষ্টা করেন, 6.5-ও হবে, বাট আপনি এরপরে 7 রাখার চেষ্টা করেন। দেন সেকেন্ড ক্যাটাগরিতে আসে এসওপি, ভালো একটি স্ট্যান্ডার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যাতে আপনার ইংলিশ ক্যাপাবিলিটি অনেক ভালো, এসওপিটা লেখার চেষ্টা করেন এবং স্টেপ বাই স্টেপ লেখেন সুন্দরভাবে, অর্গানাইজ ওয়েতে। হিস্টোরিক্যাল ডাটা দেন, আপনার মোটিভেশন কি, আপনার ইচ্ছা কি, ফিউচার প্ল্যান কি, এগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে লেখেন। সো এসওপি লেখেন এবং মোটিভেশন লেটারে আলটিমেটলি মোটিভেশন কেন হচ্ছে ওটাকে। দেন হচ্ছে যে এসওপির মধ্যে আরো দেন যে আপনার ট্রেনিং কোনটাতে করা আছে, স্ট্রেংথ কি। সো এগুলোকে এলওআরটা নেন টিচারের কাছ থেকে হোক, এটা খুবই হার্ড কাজ, মানুষের কাছ থেকে একটা সার্টিফিকেট নেওয়া এবং প্রশংসাপত্র নেওয়া। তো সেই ক্ষেত্রে টিচারকে কনভিন্স করার চেষ্টা করেন যে আপনার কি কি বেনিফিট হবে, এবং যে আপনাকে দিবে তার কাছেই যান, যে যাকে সন্দেহ আছে যে দিবে না, যেটার কারণ হচ্ছে এটা একবার পারমিশন দিয়ে দিলে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে, সো আপনাকে এটাকে কনসিডার করতে হবে। অনেক সময় হয় এটা, যে অনেক সময় খুবই ভালো মান পরিচিত, কিন্তু এরপরও সে রিকমেন্ডেশন লেটার দেওয়ার সময় ভালো দেয় নাই, কিংবা দিতে চাচ্ছে না, তার উইলিংনেস এর অভাব আছে, সো তাকে বাদ দিয়ে দেন, দিয়ে এভাবে লিখে নেন। সো এইভাবে প্রসেস করেন। এবং আদার্স যে এডুকেশনের ব্যাপারগুলো আছে, সাথে সিভি অথবা রেজুমি, যে যেটা যেখানে চাচ্ছে সেই ফরম্যাটে লিখে আপনি দিয়ে দেন। আমার মনে হয় যে মোরলেস এটাই রিকোয়ারমেন্ট গুলো থাকে। আপনারা কিন্তু কোশ্চেন কন্টিনিউ করতে থাকুন, আমি কিন্তু সবগুলো প্রশ্নই দেখার চেষ্টা করছি, এবং যেগুলো কভার করা হয়ে গেছে সেগুলো হয়তো বা ইয়ে করছি না, কিন্তু বাকি যেগুলো নিউ রিকোয়ারমেন্টস আছে সেগুলো আমি কভার করছি। সো আপনারা কোশ্চেন করতে থাকুন। সাকিব হোসেন অলরেডি নিউজিল্যান্ড সম্পর্কে এখনই বললাম, সো আমার মনে হয় যে আপনার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন। ফার্মাসির জন্য, দেখেন যে এখানে আমি অনেকগুলো, আমি লিস্ট অফ ইউরোপের অনেকগুলো জায়গা আছে, খুবই ভালো। ইউরোপ ভালো হবে, এটা ইউএসএ ভালো হইতে পারে, কানাডা ভালো হবে, অস্ট্রেলিয়া ভালো হবে। দেখেন যে আপনার একটা ইউনিভার্সিটির মধ্যেই তো অনেকগুলো সাবজেক্ট থাকে, এবং একটা ইউনিভার্সিটি কিন্তু অনেকগুলো সাবজেক্ট স্ট্রং হতে পারে, তো কান্ট্রি ওয়াইজে অনেক। তো এবং আমি বলবো যে শর্ট লিস্টেড করার জন্য যারাই যেভাবে দেখেন না কেন, যে এইভাবে দেখবেন যে সেই দেশে আপনি কতদিন কন্টিনিউ করতে পারবেন। একটা হচ্ছে যে আপনি সেখানে যদি স্কলারশিপ পাবেন কিনা, দেন হচ্ছে যে ওখানে যদি অ্যাডিশনাল জব করতে হয়, মানে পার্ট টাইম জব করতে হয়, তো সেই জবটা করতে পারবেন কিনা। পরবর্তীতে আপনি হায়ার স্টাডিটাকে কন্টিনিউ করার জন্য, অন্য সাবজেক্টে যাওয়ার জন্য কিংবা আরো হায়ার লেভেলে যাওয়ার জন্য প্রসেসটা পাবেন কিনা। দেন হচ্ছে যদি মনে করেন যে না আমি কমার্শিয়াল ওয়ার্ল্ডে যাব, জবের ক্ষেত্রে জবে যাব, তো প্রত্যেকটা জায়গার জন্য যদি সেই দেশটা ইকোনমিক্যালি স্ট্রং হয়ে থাকে আপনার জন্য অনেক সুবিধা। যেরকম ইউরোপের অনেকগুলো দেশ আছে যেগুলো স্ট্রং, সেখানে পাশ করে আপনি জব করতে পারবেন। দেন নর্থ আমেরিকাতে অনেকগুলো দেশ আছে, ইউএসএ আছে, কানাডা আছে, দেন হচ্ছে যে ইউকে আছে এদিকে, দেন আপনি অস্ট্রেলিয়া আছে, এগুলো দেশগুলোতে আপনি কিন্তু মানে র্যান্ডমলি আপনারা দেখে আপনাদের যেখানে যার যেখানে প্যাশন, কারণ কারো প্যাশন অস্ট্রেলিয়াতে, কারো প্যাশন আমার কাছে মনে হলো যে, আমার পার্সোনাল মনে হলো যে না আমি অস্ট্রেলিয়াতে আমার ভালো লাগছে না, আমার ইউরোপ ভালো লাগছে, আবার অনেকে মনে হচ্ছে ইউরোপে আমার ভালো লাগছে না, আমি আমেরিকার দিকে যাও। সো এটা হচ্ছিল যে পার্সন টু পার্সন, বাট আপনাকে দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ডে ওই সাবজেক্টের ওই দেশের ডিমান্ডটা কেমন। আরেকটা হচ্ছে যে আপনাকে সেই দেশে আলটিমেটলি ইকোনমিক্যাল কন্ডিশনটা কেমন, সিকিউরিটি কিংবা আদার্স জব সিকিউরিটি কিংবা লাইফ সিকিউরিটিটা কতটুকু ভিজিবল। অবশ্যই এনভায়রনমেন্টও একটা ফ্যাক্টর, যে আপনার দেশ হইলে হবে না, সেখানে আদার্স যে পার্টগুলোকে দেখতে হবে। আনিশিকা কবির আনায়া, আনান্না, ওকে।
নাজমুল সাকিব, আমি বলবো যে এটা হচ্ছে যে যেহেতু 2K21 এর জন্য, তো আপনি সেপ্টেম্বর থেকেই আলটিমেটলি অনেকগুলো ইউনিভার্সিটির তাদের অ্যাডমিশন প্রসেসটা শুরু হয় ইউএসএ তে। তো আমি বলবো যে মোটামুটি করার পরেই আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। আর ইউএসএ হইলে স্যাট। তো আমি মনে করি যে এখন থেকেই স্যাটের প্রিপারেশনটা কন্টিনিউ করার জন্য, যাতে এসএসসি এক্সামটা শেষ করেই স্যাটের এক্সামটা দেওয়া যায়। তো এটা বেটার হবে। আদারওয়াইজ হয় কি যে আমি আবার বলবো না, যে কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে এডুকেশনটা আবার হ্যাম্পার যেন না হয়, এটাকে ভালো রাখতে হবে, যেটা 5 আউট অফ 5 থাকে বেটার। আর হচ্ছে এরপরে স্যাট, আইএলস অথবা টোফেল, দেন আদার্স রিকোয়ারমেন্টস গুলো। বাট সেপ্টেম্বর সেশনটা আপনার জন্য আমি জানি মনে হয় যে একটু চ্যালেঞ্জ হবে, বাট স্টিল ওকে, সো ইউ ক্যান কন্টিনিউ। না, মিনিমাম আইএলস এটা রিপ্লাই করেছেন আব্দুল্লাহ হোসেন। সো প্রথমত হচ্ছে যে ভাই না জেনে কমেন্টস করাটা হচ্ছে খুবই প্রবলেম। না, মিনিমাম রিকোয়ারমেন্ট 7.5 না, মিনিমাম রিকোয়ারমেন্টস আমি বলবো যে 6.5। হ্যাঁ, সো আরেকটা জিনিস হচ্ছে যে এখানে চেষ্টা করেন যে নিজেরা যদি না জানেন, সো সেটা জানার জন্য চেষ্টা করেন। আদারওয়াইজ আরেকজনকে আপনি একটা মিথ্যা ইনফরমেশন, ভুল ইনফরমেশন দিলে এটা মিসগাইডেড হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আব্দুল্লাহ লিখেছেন যে 7.5, সো এটা তো আসলে মিনিমাম রিকোয়ারমেন্টস না। এটা থাকলে ভালো, যত বেশি থাকবে তত ভালো, কিন্তু আপনি মিনিমাম রিকোয়ারমেন্টস যদি ভাই বলেন, তো এটা মিথ্যা কথা বলা হবে কিংবা ভুল। সো ডোন্ট ট্রাই টু ডু দ্যাট। সেকেন্ড ক্লাস আমি আপেল আপেল রয় আমি অলরেডি বলেছি যে সেকেন্ড ক্লাসে পারবেন। তো ওই ইউনিভার্সিটিগুলোতে যারা করবে। তো আমি দেখছি আপনারা কিন্তু কমেন্টস করতে থাকেন। এশিয়ার মধ্যে হচ্ছে যে আমি পার্সোনালি মনে করি জাপান। জাপান অনেক ভালো, রিয়েলি ভালো। কারণ জাপানের পরবর্তীতে আপনি সেখান থেকে থেকে যেতে পারবেন। এরপরে চায়না, চায়নাও খুবই ভালো। কারণ আমি নিজে চায়নাতে ছিলাম, তো আমি দেখেছি এবং এখনো কানেকশনে আছি। চায়নাতে যারা ভালো করে এই স্টাডিতে গিয়ে, সো তারা অনেক ভালো করে। আর একটা কোরিয়া হইতে পারে, এবং সেখানে থেকে থাকারও সম্ভাবনা থাকে অনেক, মানে বছরের পর বছর। আমি অনেকেরই চিনি যে অনেক বছর, 20 বছর, 30 বছর কাটিয়ে দিয়েছে, মানে এডুকেশনের পরে আলটিমেটলি জব করে এতদিন কাটাইছে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, এবং খুবই ভালো 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 জব পাওয়া যায়, বড় বড় কোম্পানি, আমেরিকান কোম্পানি, ইউরোপিয়ান কোম্পানিগুলোতে জব করা যাচ্ছে। সো এটা খুব, আবার অনেকে টিচার হিসেবেও রয়ে গেছে। সো এক একজনের দেখেন যে আম, কি বলবো যে লাইফে ইন্সপিরেশন ডিফারেন্ট, সো কিংবা প্যাশন ডিফারেন্ট। সো তাদের সেই হিসেবে হচ্ছে। সো বাট এগুলো হচ্ছিল ভালো কান্ট্রি এশিয়ার জন্য। আহ, দেখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংটা হয় কি যে আমাদের দেশের সাথে আসলে অনেক দেশে হয় না, ম্যাচ করে না, যেমন ইউএসএ ম্যাচ করে না। ইউএসএ তে আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমেশন এগুলোর উপরে, মানে আলটিমেটলি কাটিং এজ টেকনোলজি যেগুলো আছে সেগুলোতে করতে হয়। এটা হচ্ছিল যে হিমু জিজ্ঞাসা করেছেন। তো আদারওয়াইজ হচ্ছে আপনাকে ইউরোপে যদি দেশগুলো দেখেন, তারপরে এখানে আমার মনে হয় যে আপনার সাবজেক্টটাকে একটু মডারেট করে নিতে হবে কিংবা ব্রেক ডাউন করে নিতে হবে। এটা কিন্তু ম্যাটার না। যেরকম ট্রিপলির মানুষরা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল করে, অনেকেই ইলেকট্রনিক্স এর দিক দিয়ে কমিউনিকেশনে চলে যায়, কেউ পিওর ইলেকট্রনিক্স এ রয়ে যায়, কেউ পিওর ইলেকট্রিক্যালে রয়ে যায়, কেউ এখান থেকে কম্পিউটারে চলে যায়। সো এটা রেডিয়াস, তো আপনাদের যারা কিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং না দেখছেন, তাদের রেডিয়াসটা দেখেন, রেডিয়াসটা দেখে কারণ আমাদের দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সাথে অনেক দেশের, আমার জানা মতে যে অনেকগুলো দেশের সাথে ম্যাচ করে না। সো এটা একটু চ্যালেঞ্জিংই হয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, অটোমেশন, রোবোটিক্স এগুলোর সাথে ম্যাপ করা যায়, এবং এগুলোর তুলনামূলকভাবে ফিউচার। আপনি টেক্সটাইলেই রয়ে গেলেন কিন্তু আলটিমেটলি অটোমেটেড কিংবা ওই জায়গাগুলোতে, মানে অ্যাডভান্স মেশিনারিজ এর মধ্যে চলে আসলেন, আমার মনে হয় এটা বেটার হবে। আমি পার্সোনালি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং আমি এইভাবে চিন্তা করি আমার, এবং আমার কাছে মনে হয় যে এটা আপনার ক্যারিয়ারে মোর বেনিফিটেড হবে, এটা আপনি বেনিফিটেড হতে পারবেন। মহিদুল হাসান, আমি ভাইয়া কিভাবে জবের অ্যাপ্লাই, মানে জবের জন্য প্রসেস করতে হয়, আমি এটা নিয়ে কথা বলেছি অলরেডি। এটা আমি লাইভ সেশনে বলেছি, বাট আমি কুইক বলছি।
সো আপনি প্রথমত আমি বলবো যে এই ভিডিওটা আবার দেখার জন্য শুরু থেকে, কারণ আমি মাঝখানে এটা নিয়ে কথা বলেছি। তো প্রথমে যে যাভাই করতে হবে, লিঙ্কডইনে একটা গর্জিয়াস প্রোফাইল তৈরি করতে হবে আপনার যা যা এক্সপিরিয়েন্স আছে, সেটাকে কন্টিনিউ করে। আর শুধুমাত্র বাংলাদেশের এক্সপিরিয়েন্স এবং এগুলো দিয়ে তুলনামূলকভাবে অপরচুনিটিটা কম আসবে। সেক্ষেত্রে আমি বলবো যে কিছু আপনার রিলেটেড সাবজেক্টে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেহেতু, আমি বলবো যে এখানে কাটিং এজ টেকনোলজি গুলোর রিলেটেড এর কিছু ট্রেনিং করার জন্য, কিছু সার্টিফিকেশন করার জন্য। এটা হইতে পারে রোবোটিক্স, এটা হইতে পারে অটোমেশন, এগুলো নিয়ে সাথে একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো জানলে ভালো, বাট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড, পিএলসি হইতে পারে। তো এই বিভিন্ন ধরনের অপশন আছে, এই জায়গাগুলো থেকে আপনি ওই রিলেটেড গুলো করে যদি আপনি লিঙ্কডইন প্রোফাইলে করেন, একটা হচ্ছে যে পুশ, মানে নিজে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন, আর একটা হচ্ছে পুল। দেখা যাচ্ছে এমপ্লয়াররা অনেক সময় হয় কি যে রিক্রুটিং কমিটিতে যারা থাকে তারা অনেক সময় ওই রিকোয়ারমেন্টস দেখে দেখে ম্যাপ হয়ে গেলে আপনারে নক দিতে পারে। তো সেই হিসাবেই আপনি প্রসেস করবেন। আরেকটা হচ্ছে যে এছাড়াও অনেক ওয়েবসাইট আছে। সো যে মনস্টার আছে, আমি ডট কম বলবো না, ডট ই বলবো না, কারণ হচ্ছে যে ডিই হইতে পারে এটা জার্মানিতে গেলে, এটা আই হইতে পারে ইংল্যান্ডে আসলে, সরি আয়ারল্যান্ডে আসলে, ইংল্যান্ডে আসলে ইউকে হইতে পারে। এ ধরনের বিভিন্ন ডট দিয়ে আসবে। তো আমি বলবো মনস্টার সহ আরো অনেকগুলো, ইন্ডিড আছে, অনেক ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে গিয়ে একটা প্রোফাইল তৈরি করে সেই হিসেবে অ্যাপ্লাই করার জন্য, এবং সিভিটা যেন খুব ইফেক্টিভ হতে হয়। মিনস হচ্ছে যে যাতে আপনাকে 6 সেকেন্ডের মধ্যে আপনার সিভিটা যাতে বোঝা যায় যে আপনার সিভিতে কি আছে, এবং অটোমেশন দিয়ে যদি কেউ সার্চ করে, কিংবা অটোমেটেড টুলস দিয়ে যদি সার্চ করে, সো আপনার ওই কিওয়ার্ড গুলো যেন আপনার সিভির মধ্যে পাওয়া যায়। সো ওইভাবে করে আমার মনে হয় যে যদি প্রসেস করা যায়, এবং ইন্টারভিউর সময় একেবারেই আপনার যে এক্সপিরিয়েন্স, আপনার লিডারশিপ কোয়ালিটি, দেন হচ্ছে যে টেকনিক্যাল এক্সিলেন্স, এই জায়গাগুলোতে সুন্দর করে এক্সপ্লেন করা, কিভাবে প্রবলেম হ্যান্ডেল করেছেন, কিভাবে লিডারশিপ জায়গাগুলোতে টিমের সাথে কাজ করা, এই বিভিন্ন ধরনের যে কোয়ালিটিগুলো আছে, এগুলো নিয়ে যখন আপনি রিপ্রেজেন্ট করবেন সেগুলো খুবই কাজে আসবে। এবং যারা এমবিএ করতে চান তাদের জন্য এটা খুবই রেলিভেন্ট, ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য। বিশেষ করে এই জায়গাগুলোতে স্টার মেথড ইউজ করা, বিহেভিয়ারাল কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়ার জন্য, অথবা অ্যানালাইটিক্যাল যদি কোনো প্রবলেম সলভিং প্রসেস থাকে সেই জায়গাগুলোতে কাজ করার জন্য, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এগুলোকে আপনাদেরকে দেখতে হবে। জান্নাতুল নাইম, শাইমা, না আমি মাঝখানে আমি মনে করি না যে এডুকেশনের, যে কোনো এডুকেশনের মাঝখানে আসলে করার ট্রাই করা, তাতে হয় কি যে ফ্লো নষ্ট হয়। রিসেন্ট এডুকেশনের কোয়ালিটিটা হয়, কারণ রিসেন্ট যে এডুকেশনের আসেন এটাই বেস আপনার, এটা দিয়ে আপনাকে আপনার আইডেন্টি করা হবে, এবং আপনার যে কোয়ালিটি গুলো এটাকে দেখা হবে। তো সেই ক্ষেত্রে এটা খুবই রিস্কি হয়। তবে আমি বলবো যে ডিপ্লোমা করার পরে আপনি ট্রাই করবেন, এটা হবে বেটার অ্যাপ্রোচ। এবং এখনকার যে এডুকেশনে যেটি যে সাবজেক্টে ডিপ্লোমা করছেন, আপনি বলেন না কোন সাবজেক্টে, বাট আপনি যে সাবজেক্টেই করছেন সেটাতে খুবই ভালো করার জন্য, সাথে ওই রেলিভেন্ট জায়গাগুলোতে আরো বেশি স্কিল ডেভেলপ করা, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। তারপরে হচ্ছে যে আপনি যে যদি জবের ক্ষেত্রে ট্রাই করেন সেটাও আপনি মোস্ট ওয়েলকাম, এবং যদি আপনি এডুকেশনের দিকে যান সেটাও মোস্ট ওয়েলকাম। সেটার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ফ্রেমওয়ার্ক আছে, আপনাকে সেই ফ্রেমওয়ার্ক গুলোকে ফলো করতে হবে। নো প্রবলেম, ইটস মাই প্লেজার হিমু। প্রকৌশলী মোতালেব, ভাইয়া এগুলো নিয়ে তো অনেকবার কথা হইলো যে কোন দেশটা ভালো হয়। দেশ তো অনেকগুলো ভালো হয়, এখন হচ্ছে যে আপনার প্রোফাইলে আপনি কোন দেশে ভালো করতে পারবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে। আমরা তো শর্ট লিস্টেড করে অনেকগুলো কান্ট্রি বলতে পারবো, আমার বললে আমি এক নিঃশ্বাসে 10টা কান্ট্রির কথা বলবো, কিন্তু 10টা দেশে কি আপনি যাওয়াটা আপনার জন্য হয়তো ফিজিবল নাও হইতে পারে। সো ইউ হ্যাভ টু বি থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। আর ট্রিপলি আলটিমেটলি আপনি কোন দিকে যাবেন, ট্রিপলি হচ্ছে একটা বেসমেন্ট। সো এইটাকে আমাকে একটা দিকে ফোকাসড হইতে হবে। আমি ট্রিপলি দিয়ে বেশি দূর বেশি দিন করতে পারবো না, কারণ এটার মধ্যে ইলেকট্রনিক্স আছে, এটার মধ্যে কমিউনিকেশন আছে, এটার মধ্যে ইলেকট্রিক্যাল পার্ট আছে। সো আমি কোন দিকে নিজেকে এক্সপার্টিস করতেছি, এটা এটা আমাদেরকে থিঙ্ক করতে হবে, এটাকে আমাকে ফোকাসড হইতে হবে এবং সেই জায়গাতে আমাকে যাইতে হবে।
এই জন্য আমি বলবো যে এই জন্য নিজেকে একটু রিসার্চ করতে হবে, নিজে রিসার্চ করে শর্ট লিস্টেড করে দেখবেন যে কোন জায়গায় গেলে আপনার জবের ক্ষেত্রে ভালো হবে। একটা হচ্ছে যে আপনার প্রফেশনাল গ্রোথের জন্য ভালো হবে, এটা হায়ার স্টাডি হইতে পারে, জবের ক্ষেত্রে হইতে পারে। সো এইভাবে করে আচ্ছা স্কলারশিপ বলেছেন অলরেডি। সো স্কলারশিপের জন্য তো অনেকগুলো দেশ ভালো হইতে পারে, ইঞ্জিনিয়ারিং বহু দেশ আমি অলরেডি বলে দিয়েছি, এবং আমাদের ওখানে আছে 10টা ইঞ্জিনিয়ারিং এর জন্য 10টা বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এর মধ্যে কানাডা আছে, জার্মানি আছে, ইউএসএ আছে, এটা হইতেই আছে। এবং যদি আইটি রিলেটেড হয় ত্রিপলি থেকে আপনি যদি আইটির দিকে চলে আসেন সুইচ করে, সো ইউকে, আয়ারল্যান্ড হইতে পারে, অস্ট্রেলিয়া হইতে পারে, সো অনেকগুলো দেশ, সুইডেন হইতে পারে, অনেক দেশ। সো ইউ হ্যাভ টু বি থিঙ্ক স্পেসিফিক। আমার মনে হয় যে এখানে স্পেসিফিক হওয়াটা খুব জরুরি দরকার। স্পেসিফিক হইলে আপনি ওই জায়গাতে ফোকাস করতে পারবেন। আদারওয়াইজ হয় কি ট্রিপলি অনেক বড় প্ল্যাটফর্ম, সো এখানে সব সাবজেক্টে করা টাফ হয়ে যাবে। বাট এইগুলো দেশগুলোকে আপনি কনসিডার করতে পারেন বেসড অন ইউর রিকোয়ারমেন্টস অ্যান্ড ইউর ডিমান্ড। নাইম হোসেন, uh, I don't know about Malaysia, so I can't tell you which country cheapest. So cheap আমি বলছি ভাই, এখানে টাকা পয়সা নিয়ে আমার কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলে আমি অ্যান্সার দিতে আমি কমফোর্টেবল ফিল করি না। ঠিক আছে, প্রথমত হচ্ছিল যে এই ব্যাপারটা আপনাদেরকে আজকেও আমি এটা বোধহয় থার্ড টাইম বললাম আপনাদেরকে যে টাকা পয়সার ব্যাপার নিয়ে আমি আসলে কথা বলতে ইন্টারেস্টেড। এটা আপনি গুগলে যান, গুগলে যে সার্চ করেন, এখানে আমারে জিজ্ঞাসা করার এটা কোনো ইয়ে না। আমাকে বলতে পারেন যে জিনিসটা ইজিলি সার্চ করে পাওয়া যাচ্ছে না, সেই জিনিসটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি, এবং এতদিন ধরে ওটাই বলছি। যে জিনিসটা অনেক বেশি ইজিলি পাওয়া যায় না, কিংবা যে জিনিসগুলো আমাদের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি কথা বলতে পারবো, সেই জিনিসটা বলা বেটার। আই হোপ ইউ গেট ইট। শাহজাদ আলী শিলা, আলম শিলা। ওকে, হ্যাঁ আপু, আপনি এটা অবশ্যই স্ট্যাটিস্টিক্স এই সময়টাতে খুবই ডিমান্ডেবল সাবজেক্ট। আপনি এটাকে ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইটিক, বিগ ডেটা, এগুলো প্রত্যেকটাতে এটা খুবই ডাটা মাইনিং। সো এই জায়গাগুলোতে এমএস করার জন্য কানাডা, ইউকে দুটাই ভালো হবে। সো সাথে আরো অনেকগুলো দেশ আছে, সেগুলো খুবই ভালো। আর সিজিপিএ যদি 3.5 থাকে খুব ভালো। সো আমি প্রথমত সাজেস্ট করব হচ্ছে আইএলটিএস দিয়ে এটাকে শুরু করা, এবং বেসিক বিগ ডেটা রিলেটেড অনেকগুলো কোর্স আছে কোর্সেরাতে, আমি সেগুলো করার জন্য রিকোয়েস্ট করব। তাহলে হবে কি যে স্কলারশিপের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। তো আপনি সাথে হচ্ছে যে যেহেতু বিগ ডেটা কিংবা এগুলো করতে গেলে স্ট্যাটিস্টিক্সের সঙ্গে ম্যাথমেটিক্সটা লাগবে। সো ম্যাথমেটিক্সেরও যদি বেসিক কোর্সগুলো করা যায়, ডেটা ডেটা অ্যানালিটিক রিলেটেড, এই কোর্সেরাতে গেলে এগুলো পাওয়া যাবে। সো কোর্সেরাতেই অথবা ইডিএক্স এগুলো পাওয়া যাবে। কোর্সেরা আমি এই জন্যই বলবো যে এগুলোতে ফ্রি করা যায়। তো আমি ফ্রি কিছু কোর্স করে রাখার জন্য বলবো, সার্টিফিকেট ইম্পর্টেন্ট না। ইউএসএ মাস্টার্সের জন্য আমি ফুলফিল করার জন্য রিকোয়ারমেন্টস গুলো নিয়ে বলেছি। জাস্ট সেকেন্ড টাইম রিপিট করছি আবার। সো প্রথম হচ্ছে জিআরই, আইএলস, এলওআর, এসওপি, সিভি, রাইটিং স্যাম্পল মে বি, মানে এটা সব জায়গায় লাগে না, কিছু জায়গায় লাগতে পারে, অথবা রিসার্চ প্রপোজাল মে বি, কারণ সব ইউনিভার্সিটিতে লাগে না। এই মোরলেস। সো জিআরই এবং আইএলস এর স্কোর, বিশেষ করে জিআরই স্কোরটা যেন ভালো হয়। যত ভালো হবে তত 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 ভালো ইউনিভার্সিটিতে সুযোগ থাকবে, এবং চান্স মানে অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা তত বেশি। সাব আল ফারাবি, অবশ্যই এক্সপিরিয়েন্স, বিজনেস, পার্সোনাল বিজনেস, এটা তো আর মানুষকে বলার দরকার নাই। এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকে রিয়েলি এক্সপিরিয়েন্স হিসেবেই দেখাইতে হবে, বাট এটা যেন রিয়েল হয়। কারণ কি কাগজে যদি কোনো জায়গায় ফ্রডনেস থাকে কিংবা মিথ্যা থাকে, এটা কি ইন্টারভিউ কিংবা একটা লেভেলে গিয়ে ওরা ধরেই ফেলে, এটা খুব বেশি কঠিন কাজ না ধরা। তাহলে কি প্রবলেম হবে, আদারওয়াইজ মাস্টার্সটা তো করতেই পারেন, মাস্টার্সের পরে পিএইচডি। সো ডাইরেক্ট হয়তো বা হবে না পিএইচডি, যদি ইউএস এর মতো এরকম ট্রেডিশন না থাকে।
সো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে মাস্টার্সের জন্য ভর্তি হয়ে তারপরে কন্টিনিউ করা যাবে। সো সেভাবে করতে হবে, কিন্তু আদার্স যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেই রিকোয়ারমেন্টস দেখাইতে হবে। আর যেহেতু 15 থেকে 20 পর্যন্ত 5 বছরের যে এক্সপিরিয়েন্স, এটাকে এনি হাউকে প্রমাণ করতে হবে, এবং যেটাই লেখেন না কেন সেটা যেন আপনার মধ্যে থাকে, মানে বলা ইন্টারভিউ এর সময় যেন সেইভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা যায়, এটাকে মাথায় রাখতে হবে। আনিন্দ্রিলা, আমার কাছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা প্রোফাইলটা হচ্ছে তো পার্টিকুলার ওই ইউনিভার্সিটিতে, যে ইউনিভার্সিটিতে আমি পড়তে চাই সেই ইউনিভার্সিটিরই অ্যাডমিশনের জন্য ফর্ম থাকে, নর্মালি অনলাইন টেমপ্লেট থাকে, সো সেখানে গিয়ে করার জন্য। সো এই জন্য প্রাইমারি রিসার্চটা হবে এরকম যে আমি ইউএস এর, আমি আমার সাবজেক্ট রিলেটেড আমি টপ ইউনিভার্সিটি গুলো খোঁজা শুরু করবো, প্রথমে টপ থেকে। তো সে যেখানে ইউনিভার্সিটিতে গিয়ে আমি যদি 10টা ইউনিভার্সিটির পেজ খুলি, মানে ওয়েবসাইটে যাই, সেখানে গিয়ে আমি দেখব যে আমার সাবজেক্টে আসলে কি কি ফ্যাসিলিটিস আছে, এবং সেখানে কোন কোন টপিকে আলোচনা ক্লাস হবে, কোর্স আছে, সেই জায়গার লিস্টগুলোকে দেখার জন্য। মানে প্রাইমারি রিসার্চটা হচ্ছে এই ধরনের, বাকিগুলো 10টা বের করেছি, তা বাকি 9টার সাথে আমি কম্পেয়ার করে দেখব যে এগুলোর মধ্যে অ্যাটলিস্ট প্রাইমারিলি 3টাকে আমি সিলেক্ট করব টপ 3, যে আমার ভালো লাগছে, সাথে হচ্ছে র্যাঙ্কিং ভালো, সাথে হচ্ছে তাদের ফ্যাসিলিটিস ভালো। এগুলো মানে র্যাঙ্কিংটা আসলে আমার নিজের টপ 3 করব আমি, ওটার এগুলোর ভিত্তিতেই করে আমি তাদের যে রিকোয়ারমেন্টস আছে সেই হিসেবে করব, এবং দেখা যাবে যে মোরলেস যেগুলো নিয়ে আলোচনা হইলো বেসিক রিকোয়ারমেন্টস গুলো সব জায়গায় সেম, সাথে একটু 19-20 হবে, 19ই আর 20ই হবে এখানে, মানে 10 আর 20 হবে না, মানে এত ডিফারেন্স হবে না, দিয়ে এটাকে ফুলফিল করার জন্য, অ্যাপ্লাই করার জন্য। কেউ বলবে যে ফ্রি অ্যাপ্লিকেশন করার জন্য, কেউ বলবে 250, কেউ বলবে 99, এটা ভ্যারি করবে, ডলারে বলছি যে এই অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে এটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আমার মনে হয় না ইউএসএ তে অবশ্যই টিচারদেরকে মেল করে লাগবে, কিন্তু মেইনলি হচ্ছে যদি অ্যাডমিশন কমিটি টপ লেভেলের ইউনিভার্সিটি হয়ে থাকে, টিচারদের সাথে যোগাযোগ থাকলেও অ্যাডমিশনের ওই টেমপ্লেটে ওইগুলোর প্রসেসের মাধ্যমেই নিজেকে যাইতে হবে। সো তারা ইন্টারভিউ নিবে, তারা সিভি প্রথমে অ্যাপ্লিকেশনকে তারা শর্টলিস্টেড করবে, সেই জায়গাগুলো তো করতে হবে। টিচারকে মেল করে যেটা সুবিধা হবে যে ডাইরেক্ট টিচার যদি রিকমেন্ড করে এটা পজিটিভ, সো এই জায়গাগুলোতে করা যেতে পারে, বিশেষ করে পিএইচডির ক্ষেত্রে এটা বেশি গুরুত্ব হয়, কিন্তু মাস্টার্স হইলে আলটিমেটলি অ্যাডমিশন প্রসেসের মাধ্যমেই যাইতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আই হোপ যে এখন ব্যাপারটা ক্লিয়ার, আশা করি যে আপনার যে প্রসেস আপনি বলেছেন যে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ মেইলিং অর সেন্ট্রালি সেন্ট্রালি অ্যাপ্লাই করতে হবে, সেন্ট্রালি অ্যাপ্লাই যদি করা থাকে, টিচারকে অ্যাপ্লাই করলে যেটা হচ্ছে সে রিকমেন্ড করলে কিংবা তার যদি ভালো লাগে, সো সে তো ডেফিনেটলি তার তার টিমের সাথে কথা বলবে, সো এখানে একটা ইম্প্যাক্ট পড়ে। বাট এমনি জেনারিক ভাবে বড় ইউনিভার্সিটি গুলোতে আমি যেটা দেখেছি যে খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না, কারণ এটা অ্যাডমিশন টিমেরই ডিসিশনের উপরই নির্ভর করে, খুব বেশি ইম্প্যাক্টফুল না। উবাসুই, আহ 7 বছরের গ্যাপ, 6 বছরের জব এক্সপিরিয়েন্স আছে তো, এটা তো কোনো গ্যাপ না তাহলে আর, 6 বছরের যদি জব এক্সপিরিয়েন্স থাকে এটা কিন্তু আর গ্যাপ না। সো এই জন্য এটাকে ঠিক মতো করে দিয়ে এডুকেশন যদি ওই গ্যাপটাকে ব্যাখ্যা করা যায়, মানে 1 বছরের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে ব্যাখ্যা করে দিতে হবে, কারণ জব একদিনেরও গ্যাপ থাকলে সেটা ব্যাখ্যা থাকতে হবে। তো এই ধরনের ব্যাখ্যাটাকে একটা রেডি করবেন যে কি কারণে, অনেক সময় যে ফ্যামিলি পারপাসে, অনেক অন্য অন্য পার্সোনাল হেলথ ইস্যু হইতে পারে, অন্য ইস্যু হইতে পারে, হোয়াট এভার ইস্যু আপনার আছে সেই জিনিসটাকে আপনাকে লজিক্যালি সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে, এবং অথেন্টিক্যালি, শুধুমাত্র ব্যাখ্যা দিলেই হবে না, অথেন্টিক্যাল ব্যাখ্যা দিতে হবে। তো এইভাবে দিয়ে আপনি যদি প্রসেস করেন আমার মনে হয় যে এটা কোনো সমস্যা না, এটা সমস্যা না, আপনি চাইতে পারবেন, আদার রিকোয়ারমেন্টস গুলোকে ফুলফিল করতে হবে, আর গ্যাপকে অলওয়েজ গ্যাপের ব্যাপারে অথেন্টিক এবং রেশনাল, যাতে জিনিসটাকে শুনলে আমি আপনি নিজে আপনি আরেকজনের কথা চিন্তা করে ভাববেন যে আপনি নিজের কথা নিজেই শোনেন,
শুনে দেখবেন যে আপনি বিশ্বাস করতে পারছেন কিনা, দেন আপনি এইভাবে করতে পারবেন। মাহমুদুল হাসান, সেক্ষেত্রে ভাই কোন ক্ষেত্রে, এটা তো অনেক বিষয় আলোচনা হচ্ছে, আমি তো আমাকে বলতে হবে সেক্ষেত্রে আইএলটিএস লাগবে কিনা, এটা কোনো আমার কাছে কোশ্চেনটা ইনকমপ্লিট মনে হচ্ছে। সো যে ক্ষেত্রেই হোক আইএলটিএস যে কোনো ক্ষেত্রেই লাগবে, এডুকেশনের যে কোনো পারপাসে আইএলটিএস লাগবে। সো এখন এই আজকের এই সময়টাতে আর আইএলটিএস এর ক্ষেত্রে আর কোনো আহ, মানে লিমিটেড না। আর যদি এটা জবের ক্ষেত্রে হয়, জবের ক্ষেত্রে তো আইএলটিএস অনেক সময় লাগবে না। জবের ক্ষেত্রে কিন্তু আমি কি রিকোয়ারমেন্টসে কি আইএলটিএস এর কথা বলছি? আমি ঢাকা ইউনিভার্সিটি, আমার মনে হয় যে এটা জবের রিকোয়ারমেন্ট ছিল। জবের ক্ষেত্রে হ্যাঁ, ইন্টারভিউ দিতে হবে ইংলিশে এবং ডিপ লেভেলের ইংলিশ। হ্যাঁ, ও শুধুমাত্র আইএলটিএস লেভেলের না, এটা জিআরই লেভেলের ইন্টারভিউ দিতে হবে। সো ডেফিনেটলি কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে হবে, অথবা ফরম্যাটে আইএলস লাগবে না, কিন্তু আইএলস এ যারা যারা স্পিকিং এ কিংবা লিসেনিং এ 8 পায়, সেই লেভেলের কোয়ালিটি আপনাকে থাকতে হবে। কারণ ইন্টারভিউটা একেবারেই ইংলিশে হবে, ইংলিশে এবং অনেক কঠিন অ্যানালাইটিক্যাল, যদি রিয়েলি রিয়েলি বড় বড় কোম্পানি হয়ে থাকে, সো তাদের ইন্টারভিউ প্রসেস 4 ধাপ থেকে 5 ধাপও হইতে পারে। নো ওয়ান্ডার। এবং এটা 9টা পর্যন্ত আমার জানা আছে ম্যাক্সিমাম, অনেক কোম্পানি নেয়। তো এই লেভেলগুলোকে ক্রস করার জন্য ডেফিনেটলি ক্লিয়ার ইংলিশ কমিউনিকেশন থাকতে হবে এবং আন্ডারস্ট্যান্ডেবল, সেটাকে রিপ্রেজেন্ট করার মতো, সেটাকে অ্যানালাইটিক্যাল জিনিস হলে স্টেপ বাই স্টেপ যাওয়া। তো এই যে প্রত্যেকটা জায়গাতে ডেফিনেটলি মানে সুপার ইম্পর্টেন্ট এখানে যে ইংলিশ কমিউনিকেশন। সো এখানে আইএলটিএস লাগবে না দেখে আমাদের খুব বেশি খুশি হওয়ার কিছু নাই, কারণ ওই জায়গাতে ওই কোয়ালিটি গুলোকে রিপ্রেজেন্ট করতেই হবে, এটার বিকল্প নাই। রায়হান মিজান, আপনি কি করতে চান সিভিল আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং নিয়ে? আপনি মাস্টার্স করতে চাইলে ডেফিনেটলি মাস্টার্স করতে পারবেন। এবং এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে তো কিংবা ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক বেশি আহ, আলোচনা আছে। সো সেই সাথে এগুলোতে বিভিন্ন জায়গাতে রিসার্চ হয়। সো ডেফিনেটলি আপনি অনেক জায়গাতেই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তো কাজ করতেই পারেন, সো আপনার সুযোগ আছে। ডক্টর সাদিক, ডক্টর সাদিক, এটা বলা টাফ, কারণ হচ্ছে যে আপনার মেডিকেল কিংবা এই রিলেটেড জায়গাগুলোতে আইএলটিএস এর স্কোরটা বেশি লাগে। বাট আপনাকে আমি মনে করি যে এনাফ না, আমার কাছে মনে হয় যে এটা 7 হইলে ভালো হইতো। কারণ অনেক জায়গাতে 7.5 লাগে, এখানে লাগে। এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। স্টিল আপনাকে দেখতে হবে যে আপনার যে ইউনিভার্সিটি আপনি যদি শর্ট লিস্টেড করে ফেলেন, আপনি কয়টা ইউনিভার্সিটিতে, যেটা এর আগে ইউএস এর ব্যাপারে বললাম, যে আপনি 10টা ইউনিভার্সিটির পেজ নেন, 10টা ইউনিভার্সিটিকে প্রত্যেকটা ওয়েবসাইটকে নিজে একটু দেখেন, দেখে টপ 3 করেন, করে তাদের রিকোয়ারমেন্টস গুলোকে দেখেন। কারণ অনেক জায়গাতে আবার জিআরইউ লাগতে পারে। তো এখানে ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন ইউনিভার্সিটিতে ট্রাই করছেন এবং তাদের রিকোয়ারমেন্টসটা কি। কারণ বেসিক রিকোয়ারমেন্টস এক ধরনের থাকে, আবার স্পেসিফিক একটা ইউনিভার্সিটিটা এটা ভ্যারি করতে পারে। বাট হেলথ কিংবা মেডিকেলের এই জায়গাগুলোতে আইএলটিএস এর স্কোর ইন জেনারেল বেশি লাগে অন্য অন্য সাবজেক্টের কম্পেয়ারে। কারণ আপনাদের পাবলিক ইন্টারাকশন অনেক বেশি, সো এই জন্য এটা বেশি লাগে। এটার জন্য ব্যাখ্যাও আছে। কিংবা আপনি যদি মনে করেন যে আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি আমাকে 2-3টা আপনার শর্ট লিস্টেড, আপনি যেটা টার্গেট করছেন সেগুলো 2-একটা ইউনিভার্সিটির কথা বললে আমি আপনাকে বলে দিতে পারবো তাদের রিকোয়ারমেন্টস কত। অথবা আপনি নিজেও দেখতে পারেন। বাট আমাকে অ্যাটলিস্ট কিছু ইনপুট দিতে হবে স্পেসিফিক ইনফরমেশনের জন্য, আদারওয়াইজ আমি জেনারিক বলছি এখন। মাইনুল ইসলাম,
ভাই কিসের জন্য ব্যাংক স্টেটমেন্ট? আপনি কি অ্যাডমিশনের জন্য ব্যাংক স্টেটমেন্টের কি দরকার? অ্যাডমিশনের জন্য কিংবা স্কলারশিপের জন্য তো সেলফ ফান্ডেড যদি আপনি ম্যানেজ করতে না পারেন মানে কি? মানে কোশ্চেনের ভাই একটু মানে ইয়েটা করা উচিত যে একটা বোধগম্য হলে আপনি নিজে কোশ্চেনটা পড়ে আপনি নিজে কি বুঝতে পারছেন? আমার কাছে মনে হয় না। না। প্রথমত হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, এটা নরমালি যেটা হয় এটা ভিজিট ভিসার জন্য। স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে আপনার খরচটাকে দেখানোর জন্য অনেক সময় ব্লক অ্যাকাউন্ট বলে কিংবা এ ধরনের ইনফরমেশন। বাট এটা সব জায়গার জন্য এলিজিবল, মানে সব জায়গার জন্য এটা ভ্যালিড না। তো যেটা দরকার হচ্ছে সেখানে হচ্ছে যে আপনাকে যদি স্কলারশিপ পান, স্কলারশিপের লেটার সহ যদি অফার লেটার ইনফরমেশন সবকিছু দিয়ে যদি আপনাকে দেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লাগবে না। বিশেষ করে ইউএস এর ক্ষেত্রে এটা তো লাগেই না। আরেকটা হচ্ছে যে অনেক সময় এটাকে ওরা নেগলিজিবল, কারণ হচ্ছে ব্লক অ্যাকাউন্টে রাখা হয় যে আপনি ১ বছরে ওই খরচটা মেইনটেইন করার জন্য। এখন অলরেডি আপনার পকেটে স্কলারশিপ আছে। মানে অলরেডি আপনি অ্যাচিভ করেছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা নেগোশিয়েবল এবং এটা সিচুয়েশন ডিমান্ড বেসড অন দ্যাট। সো এইজন্য আপনাকে আগে মেক সিওর করতে হবে যে আপনি কোন অফার লেটারে যাচ্ছেন। এটা কি উইথআউট স্কলারশিপ, উইথআউট ফাইন্যান্সিয়াল এইড কিনা? এবং সেটা না হইলে আপনাকে তখন তো অবশ্যই লাগবে। যদি আপনার কোনো কিছুই না থাকে, একেবারে সেলফ ফান্ডে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে ব্লক অ্যাকাউন্ট কিংবা এ ধরনের দেখাইতে হবে। বাট ব্যাংক স্টেটমেন্ট কথাটা আসলে ওই জায়গাতে এটা স্কেপটিক্যাল কন্ডিশন তৈরি করে। সো এই জায়গাগুলোতে আপনাকে ওইভাবে ম্যানেজ করতে হবে এবং এখানে গিয়ে দেখতে হবে যে কোন কোন ভিসার জন্য কোন ধরনের ভিসার জন্য রিকোয়ারমেন্টসটা কি এবং স্কলারশিপ থাকলে সেটার জন্য রিকোয়ারমেন্ট চেঞ্জ হচ্ছে কিনা। এবং সেটাকে ভিসা অফিসারের সাথে আপনাকে ডিসকাস করতে হবে। তো আপনাকে এবং আপনার যারা অ্যাডমিশন কমিটিতে থাকবে, যারা অ্যাডমিশন অফিসার থাকবে, তাদের সাথে এটা নিয়ে ডিসকাস করতে হবে যে আমার এটা লাগছে কিনা। সো তারা কিন্তু অ্যাডভাইস করবে। ইন্টারন্যাশনাল অফিস যারা থাকে, সো তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যে অফিসগুলো থাকে তারা কিন্তু এটাতে হেল্প করবে। এগুলো আসলে কোনো ম্যাটার না। ম্যাটার করতেছে হচ্ছিল যে আমি বারবার বলি যে এই যে আপনি আগে অ্যাডমিশন এবং আদার প্রসেস গুলোকে কমপ্লিট করেন। So এটা হচ্ছিল যে ভাইটাল পার্ট। অন্য পার্ট গুলো আল্টিমেটলি এটা নেগোসিয়েবল, ডিসকাসেবল, মানে তারা একটা না একটা পথ বের হয়ে যাবে। উম, এমবিএ নিয়ে কথা বলেছি অলরেডি। সো আমার মনে হয় নাইমা আক্তার এবং আমি কথা বলেছি। সো আমার মনে হয় যে ভিডিওটা আবার যদি আপনি লাইভ সেশনের শুরুর দিকে দেখেন আপনি পেয়ে যাবেন। আচ্ছা, যারা কিনা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আছেন অথবা এই লেভেলের মিড লেভেলের এডুকেশনে অলরেডি আছেন, সো এখন থেকে শুরু করলে আমি বলবো যে ইংলিশ প্রফিসিয়েন্সিটাকে ডেভেলপ করার জন্য। যাতে একটু রেগুলার প্রতিদিনই ৫ মিনিট ১০ মিনিট করে ইংলিশের প্রতি একটু সময় কাটাইলেন, একটু ফোকাস করলেন। প্রথমত হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে নিজের মতো করে, যে আমি আজকে এটাতে ফোকাস করব, আমি ৩ মাস এটাতে ফোকাস করব, ৩ মাস এটাতে ফোকাস করব, যাতে নিজে রেগুলার ভিত্তিতে নিজেকে ডেভেলপ করা যায়। সো এটা খুব ইম্পর্টেন্ট, নিজের ডেভেলপমেন্ট প্ল্যানটা সবার দরকার। যেরকম আপনার ইউনিভার্সিটিতে যারা আছেন, যারা ২০ বছর ২৫ বছরের এক্সপিরিয়েন্স আছেন তাদেরও লাগবে, মানে প্রতিদিনই ডেভেলপমেন্টটা ডেভেলপমেন্টটা খুবই খুবই জরুরি দরকার। সো আমি বলব যে রেগুলার ভিত্তিতে নিজের ডেভেলপমেন্টটা কন্টিনিউ করেন। এটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকা উচিত। কারণ লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য, কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন সিচুয়েশনে নিজেকে হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি অর্জন করার জন্য, বিভিন্ন কিছুর জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির বিকল্প নাই। সো এই জায়গাগুলোতে নিজেকে নিজেকে সময় দেন ওই সব জায়গাগুলোতে এবং নিজের ডেভেলপমেন্ট করেন। এটা হচ্ছিল যে একেবারে একান্ত নিজের ডেভেলপমেন্টের জন্য এবং এখানে এই সময়টাকে নিজেকে বরাদ্দ দিতেই হবে। আদারওয়াইজ হয় কি যে ইন ফিউচারে গিয়ে এটার জন্য রিগ্রেট করতে হবে যদি আপনি এখন না করে থাকেন। তো আমি মনে করি যে যারা এখন ইউনিভার্সিটিতে আছেন, যারা জিজ্ঞাসা করছেন, যেরকম এটাকে সাইমা জিজ্ঞাসা করেছেন, সো আমি অন্যদেরকেও বলবো যে সাইমা সহ যে ডেফিনেটলি
এই জায়গাগুলোতে ফোকাস করার জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য ইংলিশ, আর একটা হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। আর নিজের যে এডুকেশনটা আছে এটা তো কন্টিনিউ করতেই হবে, কারণ এটা কিন্তু আপনাকে নিজেকে আলাদাভাবে পরিচয় করে, এটা আপনার আইডেন্টি হবে। আপনার এখানকার যে অর্জিত যে নলেজটা হবে, এই নলেজটাই আপনার আইডেন্টিফিকেশন এর জন্য হেল্প করবে। সো এই জায়গাগুলোতে সময় দিতে হবে কিন্তু। মাইনুল ইসলাম, খুলে বলার আর কিছু নাই ভাইয়া, অলরেডি যে ব্যাংক স্টেটমেন্ট কিংবা ব্লক অ্যাকাউন্টে কথা বলেছি, এটা আর খুলে বলার মতো আর কিছু নাই। হ্যাঁ, কথা যদি বাংলা না বোঝেন তাহলে তো এখন ইংলিশে কথা বললে তো প্রবলেম, তাই না? আমি একেবারে ক্লিয়ার কাট কথা বলেছি, স্কলারশিপের জন্য ট্রাই করার জন্য, স্কলারশিপ না থাকলে তো তখন এটা আপনাদের জন্য রিস্ক হবে, যে আপনার যেহেতু ফাইন্যান্সিয়ালি একটা জায়গাতে যদি ডিসঅ্যাডভান্টেজ থাকে, তো তাহলে আপনাকে যেটা ট্রাই করতে হবে যে স্কলারশিপের জন্য অথবা ফাইন্যান্সিয়াল এইডের জন্য, যে সাপোর্ট গুলো পাওয়ার জন্য। তো এটা যদি আপনি নিজে ম্যানেজ করতে পারেন, সো তাহলে তো আর এটা লাগছে না। আর আমরা বলে কথা বলবেন না, আমি বলে কথা বলবেন। যখনই কোনো জায়গাতে প্ল্যাটফর্মে বেটার ওয়ে কমিউনিকেশন হচ্ছিল, যে নিজের রেসপন্সিবিলিটি নিজে, আমরা বলে আলটিমেটলি অন্যদের রেসপন্সিবিলিটি ইওর না, কারণ অন্যদের যে কন্ডিশন সেই কন্ডিশন ইওর না, কারণ অন্যরা আপনার মতো কন্ডিশনে থেকে তারা অলরেডি স্কলারশিপ জোগাড় করে ফেলছে। সো যদি করে থাকে তো তাহলে আপনার সাথে সে গেল না। আমরা বলে কখনো কোনো প্ল্যাটফর্মে কথা বলবেন না, যখন কথা বলবেন আমি, আমার, ঠিক আছে? সো ইট ইজ, মানে শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, কখনোই আমরা বলবেন না, কারণ এটা আপনি অন্যদের রেসপন্সিবিলিটি তো নেওয়ার জন্য কেউ আপনাকে বলে নাই, রাইট? সো এটা হচ্ছিল যে এই এই ধরনের কথাগুলো বলা হচ্ছিল যে মিসকমিউনিকেশন, ফোকাস করতে হবে। এবং আপনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার কমিউনিকেশন স্কিল, তার মানে হচ্ছে আপনার লিসেনিং স্কিল আপনার একটু দুর্বল, এবং কমিউনিকেশন এবং রাইটিং এবং স্পিকিং আমার মনে হয় যে কমিউনিকেশন, সো ইউ হ্যাভ টু বি ওয়ার্ক অন ইউর কমিউনিকেশন স্কিল। প্রথমত হচ্ছে যে মনোযোগ দিয়ে কেউ কিছু বললে সেটা মনোযোগ দিয়ে শুনতে হবে, সেটাকে বুঝতে হবে, সেটাকে রিয়েলাইজ করতে হবে। শুধু শোনার জন্য শুনলে হবে না। ২ নাম্বারটা হচ্ছে যে কমিউনিকেশনের সময় খুবই স্পেসিফিকলি কথা বলতে হবে। আমি। আমার ব্যাপার বা আমার প্রবলেম নিয়ে কথা বলছি যখন, তখন এটা আমি হবে, আমরা হবে না। সুজন হোসেন, ভাইয়া কথাটা একটু ডিটেলে বললে আমার অ্যান্সার দিতে ভালো হতো। আমি কিভাবে যাব? তো আমি কিভাবে যাব বললে প্রবলেম না, আমাকে আমার ব্যাকগ্রাউন্ড বলতে হবে যে আমি অমুক, আমার অমুক জায়গায় এই করি আমি, সো আমি এই জায়গায় যেতে চাচ্ছি। তো তারপরে কিভাবে যাব? এটা স্কলারশিপ হইতে পারে, এটা জবের ক্ষেত্রে হইতে পারে, আমি স্কুলে পড়ি না কলেজে পড়ি না ইউনিভার্সিটিতে পড়ি, আই ডোন্ট। সো এই যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এই কোশ্চেনটা করতে হবে, তাহলে আমি অ্যান্সার দিতে পারবো। উম, সোহাগ আলম জবের ব্যাপারটা নিয়ে আসলে কথা বলেছি, এটা গ্লোবালি একই রকম নিয়ম। এটার জন্য প্রোফাইল তৈরি করতে হবে, এটার জন্য বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, নিজের এক্সপার্টিস গ্রো করতে হবে, সাথে হচ্ছে যে সিভি তৈরি করতে হবে, লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, এবং এটা যেন ইফেক্টিভ হয় এক্সপার্টিসের ভিত্তিতে হবে এটা, যে এক্সপার্টিস সেটার উপরে। তারপরে হচ্ছে যে জবের জন্য বিভিন্ন স্টেপ পাড়াইতে হবে, আহ, আহ, এবং ইন্টারভিউ দিতে হবে, এবং ইন্টারভিউটা খুবই স্কিলফুল ইন্টারভিউ দিতে হবে। সেটা ৩ ধাপের হইতে পারে, ৪ ধাপের হইতে পারে, বেসড অন দ্য কোম্পানি। দেন তারা এটাকে প্রসেস করবে। সো এটা হচ্ছে যে জেনারিক রুলস, এবং জেনারিক এটা কানাডার জন্য যেমন, এটা অন্য কান্ট্রির জন্য তেমন। কিন্তু কানাডা হচ্ছিল যে ইমিগ্রেন্ট কান্ট্রি, এই জায়গাগুলোতে তুলনামূলকভাবে অপরচুনিটিটা বেশি চ্যালেঞ্জিং, কারণ এখানে অলরেডি ইমিগ্রেন্ট হয়ে অনেকে চলে যাচ্ছে, অথবা অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে সেখানে স্টাডি করার পরেই জবের জন্য ট্রাই করছে। সো যখন আপনি বাইরে থেকে জবের জন্য ট্রাই করবেন, ইটস উইল বি চ্যালেঞ্জিং, বাট হবে না এরকম আমি কখনোই বলবো না। এখানে অবশ্যই অপরচুনিটি আছে, বাট চ্যালেঞ্জিং বেশি। 2.5 আপনার কাছে তো অলরেডি, আপনি যেহেতু কোশ্চিন করেছেন, সেহেতু মানে ডেফিনেটলি মনে হচ্ছে যে আপনার কাছে এটা প্রবলেম মনে হচ্ছে। সো যেহেতু আপনি এখানে ল্যাগিং আছে, আপনার সাবজেক্টের রেলিভেন্ট সাবজেক্টে প্রচুর পরিমাণে ট্রেনিং করার চেষ্টা করেন,
যেটা কিনা আপনাকে আপনার এই জায়গাতে এক্সপিরিয়েন্স অর্জন করতে হেল্প করবে। যেমন হইতে পারে প্রফেশনাল সার্টিফিকেশন, বিভিন্ন ধরনের ট্রেনিং, সাথে হচ্ছে যে সফট স্কিল ডেভেলপমেন্ট। একটা হচ্ছিল যে টেকনিক্যাল এক্সপার্টিস বা আপনার যে সাবজেক্ট, যে সাবজেক্টই হোক না কেন সেই সাবজেক্ট রিলেটেড ট্রেনিং করা। আর একটা হচ্ছে যে বিভিন্ন টাইপের লিডারশিপের আন্ডারে অনেক কিছু পড়ে। এটার মধ্যে কমিউনিকেশন হইতে পারে, নেগোসিয়েশন, দেন প্রেশার হ্যান্ডেলিং, আদার অ্যাক্টিভিটি যেগুলো আছে। তো এগুলো প্রত্যেকটা জিনিসেরই লিডারশিপের আন্ডারে পড়ে। তো এই জন্য এই সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি ট্রাই করেন। সাথে হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানে আদার্স কিছু করার চেষ্টা করেন প্যারালালি। এবং আপনার যে রেলিভেন্ট স্কিল, এগুলো কি স্কিল করেন, কারণ হচ্ছে যেহেতু আপনি একটা দিকে ব্যাকফুটে থাকলে অন্য সাবজেক্টগুলোতে সেগুলো কভার করার চেষ্টা করতে হবে। তো এটা সাব্বির হোসেনের জন্য বললাম। সাথে হচ্ছে যে যারাই কিনা একটু লো সিজিপি নিয়ে খুবই টেনশনে আছেন তাদের জন্য। শামসুজ্জামান খুবই ইফেক্টিভ একটা কোশ্চেন করেছেন ভাইয়া। আনফরচুনেটলি আমার কাছে এটার কোনো অ্যান্সার নাই যে স্যার আপনি কি লোক নিতে পারবেন। ভাই আমি লোক নিতে পারবেন এটার জন্য তো আগে জানা উচিত যে আমি কি করি, তাই না? দেন হচ্ছে যে আমার আসলে স্কোপ অফ ওয়ার্কটা কি। তো আমি হচ্ছে যে ভাই পেশায় ইঞ্জিনিয়ার। ওকে, সো আমি এই রিলেটেড কাজ করি। বাকিটা হচ্ছে যে আমি আমার এক্সপিরিয়েন্স এবং আমি বহু দেশ ঘোরার সুযোগ হয়েছে আমার প্রফেশনাল কারণে, এবং বিভিন্ন জায়গা থেকে কাজ শিখেছি, এনভায়রনমেন্ট চিনেছি। সো সেগুলোর ভিত্তিতে আমি সবাইকে আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে থাকি। এখানে লোক নেওয়া না নেওয়ার তো কোনো জিনিস এখানে নাই। তো আপনি ভুল জায়গায় ভুল জিনিস ট্রাই করছেন, আপনার মনে হয় জায়গা এটা না। শামসুজ্জামান ভাইয়ের জন্য বলছি, নামটা একটু স্পষ্ট ভাবেই বললাম যাতে বুঝতে অন্যদের জন্য, কারণ এটা অন্যদের জন্য রেলিভেন্ট না। সো যেটা হচ্ছে যে আপনি যে জায়গায় ট্রাই করতে চাচ্ছেন সেই জায়গায় গিয়ে আপনাকে ট্রাই করা দরকার, এখানে এই ধরনের না। কারণ আমি হচ্ছে যে এখানে যারা কিনা স্টাডি, হায়ার স্টাডি জন্য ট্রাই করছেন, সাথে স্কলারশিপ নিয়ে সেলফ ফান্ডে, সেমি ফান্ডে, যেভাবেই হোক না কেন স্টাডির জন্য যারা ট্রাই করছে তাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়ে থাকি, ফ্রেমওয়ার্ক দিয়ে থাকি। আরেকটা হচ্ছে যে জবের ক্ষেত্রে, যেহেতু আমি নিজে প্রফেশনাল, সো জব আর হচ্ছে ছোটখাটো ইমিগ্রেশনের আমার এক্সপিরিয়েন্স আছে, নিজে করেছি এবং আমি আমার কাছের মানুষদেরকে দেখেছি। তো সেই জন্য তাদেরকে বিভিন্ন ধরনের আইডিয়া দিয়ে থাকি যে এই ধরনের প্রসেস করলে ইজিলি, এবং সে প্রত্যেকটা প্রসেসই নিজের করতে হবে। আমি শুধু রাস্তা দেখাবো, এখানে আমি বলে দিব যে এই পথের এই জায়গাতে গিয়ে এই প্রসেস ফলো করলে জিনিসগুলো অনেক বেশি স্মুথ হবে, ইজি গোয়িং হবে, এবং মানে একেবারে ডিজাস্টার না হইলে সেটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তো দ্যাটস ইট। তো এই হচ্ছে যে আমার স্কোপ অফ ওয়ার্ক, অ্যান্ড আমি এই জায়গা এই সেক্টরগুলোর মধ্যে কাজ করি। আমি লোকও নেইও না আমি লোক দেও না। হ্যাঁ, ঠিক আছে। সরি, আই কান্ট হেল্প অন দ্যাট। এবং এগুলো আমি যে এগুলো স্কোপের মধ্যে যদি থাকে, এগুলো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন আপনার থাকে, আপনি মোস্ট ওয়েলকাম এনি টাইম। এবং আমি আশা করি যে সবাই লাইভ সেশনে এসে কোশ্চেন জিজ্ঞাসা করবে, কারণ অনেক সময় মেসেজের অ্যান্সার দেওয়া হয় না, কারণ এত বেশি কোশ্চেন আসে। সো আমি যেহেতু একজন মানুষ, এবং এত বেশি কোশ্চেনের অ্যান্সার এত ডিটেলে দেওয়া সম্ভব হয় না, এই জন্য লাইভে আসা। আপনারা কোশ্চেন করবেন, আমি সেটাতে অ্যান্সার দিব। এগ্রিকালচার বিষয়ে আমার মনে হয় ভালো, কারণ এর আগে আমি এই ব্যাপারটা নিয়ে দেখেছিলাম। সো ডেফিনেটলি আপনি ভালো। এবং জার্মানির সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে কি যে জার্মানিতে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন খুবই স্ট্রং, অনেক বড় ভলিউমের, ইউরোপের সবচেয়ে রিচ কান্ট্রি এই মুহূর্তে এবং অনেকদিন ধরেই আলটিমেটলি। সো সেখানে আসলে যেমন জবের ক্ষেত্রে মানে এডুকেশনের পরে জবের স্কোপটা অনেক ভালো, সাথে এর পরবর্তীতে ইমিগ্রেশন প্রসেসেও যাওয়াটা তুলনামূলকভাবে ইজি, স্ট্রেট ফরওয়ার্ড। ইন্টিগ্রেশন কিংবা ল্যাঙ্গুয়েজ জানা, এগুলো এগুলো জানার পরে আলটিমেটলি, এবং একটা সার্টেন অ্যামাউন্ট টাইম থাকা সেখানে, রেগুলার ভিত্তিতে ট্যাক্স দেওয়া এবং সবগুলো রুলস রেগুলেশন মেনে চলা, এক্সকিউজ মি, এই ছোট ভলিউমে যদি সবকিছু করা যায়, সো দ্যাটস ইট। তো আমি মনে করি যেটা হচ্ছিল মুনতাসির সালে ভালো। ইউ ক্যান প্রসিড অন দ্যাট ওয়ান। জাস্ট আমার মনে হয় যে সবচেয়ে বড় রেডিনেসটা হচ্ছিল যে আইএলস এর প্রিপারেশন, বাকিগুলো মানে ইজি গোয়িং, আপনি ইজিলি আপনি এটাকে করতে পারবেন।
ওরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভাই এক কোশ্চেন কতবার করছে? ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে একটা সাবজেক্ট কি কিনো এই জিনিসগুলো নিয়ে বলার চেয়ে পার্টিকুলার বলা ভালো, কিন্তু আমি মনে করি যে আপনি যদি কোনো আপনার পার্সোনাল চয়েসের উপরে এটা নিয়ে করতে পারেন, এটা নিয়ে তো আমি কোনো প্রবলেম দেখছি না। বাট হোয়াট ইজ ইউর ফোকাস পয়েন্ট, দ্যাট অ্যাকচুয়ালি আমাকে এক্সপ্রেস করবে, ওটা নিয়ে বলার জন্য। আমি কোনো সাবজেক্ট তো এত বড় একটা ভলিউমের জিনিস, এটা নিয়ে স্পেসিফিকলি বলা তো খুব টাফ জিনিস, তাই না? যেটা বলতে পারি যে এটা হচ্ছে যে আপনাদের যেটা ম্যাটেরিয়াল সায়েন্সের যে জায়গাগুলোতে অ্যাডভান্স ইউজ কেসগুলো আছে সেই জায়গাগুলোতে আপনাকে ফোকাস করতে হবে। এটা হচ্ছে যে ফোকাস টার্নিং পয়েন্ট ফিউচার। যেরকম আমি আমারটা দিয়ে বলতে পারি, যেমন আমি টিপলি, কিন্তু আমি যখন ফোকাস করেছি আমি প্রথমে কমিউনিকেশনকে ফোকাস করেছি, দেন মোবাইল কমিউনিকেশনকে ফোকাস, কমিউনিকেশন থেকে মোবাইল কমিউনিকেশন, মোবাইল কমিউনিকেশন থেকে আইটি, আইটি থেকে কাটিং এজ টেকনোলজি। জার্নিটা হয়েছে এইভাবে। তো কিভাবে এখান থেকে ফিক্সড নেটওয়ার্ক থেকে 1G/1G, তারপরে 2G, 3G, 4G, 5G, সাথে হচ্ছে স্মার্ট যতগুলো টেকনোলজি আছে সেগুলোকে কম্বিনেশন করা সেইভাবে। সো আপনাকে ডিমান্ড অনুযায়ী আপনার সময়ের সাথে সাথে মানে ফিউচারকে দেখা, সেটাকে ভিজুয়ালাইজ করা, সেখানে ভিশন সেট করা, গোল সেট করা এবং সেভাবে সেখানে প্রসিড করা। তো এই জায়গাগুলোতে করতে হবে। এটা হচ্ছিল বাঁধনের জন্য বললাম। বাঁধন। দেখেন প্রত্যেকটা সাবজেক্টই, একটা সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে কিংবা একটা সাবজেক্টই পড়ানো হচ্ছে, যে সেটার তো অবশ্যই ফিউচার ভ্যালু আছে। কিন্তু আপনি আপনার কাছে কিভাবে এখান থেকে ভ্যালুটা ক্রিয়েট করবেন এবং ক্যাপচার করবেন এবং সেটাকে প্রোটেক্ট করবেন, এগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। বাঁধনের আরেকটা কোশ্চেন, জার্মানিতে সুযোগ আছে কিনা? জার্মানিতে সুযোগ আছে, কিন্তু ভাই আপনাকে যেটা করতে হবে, আপনার রিলেটেড সাবজেক্টে আপনার ইউনিভার্সিটি শর্টলিস্টেড করতে হবে। করে যদি আপনি আমাকে বলেন যে ভাই এখানে আমি এখন কিভাবে প্রসিড করব, যদিও বেসিক রিকোয়ারমেন্টস গুলো সিমিলারই হবে। জার্মানির ক্ষেত্রে মোরলেস আপনাকে জিআরই লাগবে না। তো সেই ক্ষেত্রে আইএলটিএস কে ফোকাস করে বাকি জায়গাগুলোতে আপনি করতে পারেন, করে আপনি দেখতে হবে। এবং ওই যে বললাম যে আপনার সাবজেক্টকে কিন্তু আপনার ভিশন অনুযায়ী একটু 19-20 হবে। একেবারেই সাবজেক্ট বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন সেই সাবজেক্টের কম্পেয়ারে একেবারে এন্ড টু এন্ড সেম হবে, নর্মালি এটা কম হয়। হ্যাঁ, এটা একেবারেই কম্পিউটার সায়েন্সও হয় না আলটিমেটলি। দেখা যাচ্ছে যে কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ চলে যাচ্ছে, কেউ ডেটা অ্যানালিটিক্স এ চলে যাচ্ছে, কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে যাচ্ছে। তো এই জন্য হয় যে আপনাকে আপনার সাবজেক্ট থেকে পিক করে নিয়ে এসে আপনাকে সামনের দিকে প্রসিড করতে হবে। এই জন্য আপনাকে আপনার সাবজেক্ট এবং আপনার প্যাশন অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। অপরচুনিটি অবশ্যই ভালো, কারণ জার্মানি থেকে মাস্টার্স করার পরে সেখানে জব করতে চাইলে আলটিমেটলি ওই রেলিভেন্ট জায়গাগুলোতে কাজ করার অপরচুনিটি অনেক বেশি। কিন্তু আমি সবাইকে বলি, যারাই কিনা ইঞ্জিনিয়ারিং কাজ করেন একটু ছোটখাটো করেও যদি একটু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু একটা জিনিস শেখেন, দু একটা ল্যাঙ্গুয়েজ যদি জানা যায়, এটা এটা খুবই হেল্পফুল, এটা খুবই সাপোর্টিভ যে কোনো সাবজেক্টে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, দেন হচ্ছিল যে ইলেকট্রিক্যাল, সিভিল, হ্যাঁ, প্রত্যেকেরই একটু একটু মানে অটোমেশন কিংবা এই জায়গাগুলোতে কাজ শেখা, হ্যাঁ, ইলেকট্রিক্যাল কম্পিউটার প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, সাথে হচ্ছে ম্যাটেরিয়াল আপনাদের জন্য। তো যারাই যেটাই করেন না কেন একটু যদি, কিংবা আইপি, আপনারা এটা করতে পারেন। রাকিব বলছে, আমি অলরেডি কানাডাতে জব বলেছি, একটু প্লিজ রেখে নেবেন। ভাই ওই দিন এটা রাশেদ সায়েম আমার সাফল্যের গল্প, এটা নিয়ে অনেক গল্প করে ফেলছি ভাই। এখানে আমার মনে হয় অনেক ভিডিও আমার পেজে অলরেডি গেছে। প্রতিদিন নিজের গল্প করাটা আহ, মানে বলতেও ভালো লাগে না, নিশ্চয়ই আপনাদের শুনতেও ভালো লাগবে না। সো আহ, আমার সাফল্যের যে গল্পগুলো আছে এগুলো না হয় আমি অলরেডি শেয়ার করেছি, কিংবা অন্য আর একদিন আমরা টাইম ডেট ফিক্সড করে সেই দিন গল্প করব। আহ, মানে রেগুলার সেশনে আসলে এটা করা সম্ভব না, এটা আপনাদের শুনতে ভালো লাগবে না, এটা আমি জানি। বাট জানতে চাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আই লাইক ইট, বাট এটা সম্ভব না, পসিবল না।
প্রকৌশলী মোতালেব, আমি অলরেডি স্টাডি গ্যাপ নিয়ে বলেছি। স্টাডি গ্যাপ একদিনের হইলেও সেটা ব্যাখ্যা থাকতে হবে ভাই। যদি রিয়েলি জবের ক্ষেত্রেও তাই, হায়ার স্টাডির ক্ষেত্রেও তাই। সো ডেফিনেটলি এটার ব্যাখ্যা থাকতে হবে। আর আইএলটিএস দিয়ে ম্যাক্সিমাম দেশে যাওয়া যাবে। সো কোন কোন দেশে যাওয়া যাবে, এটা 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 আমার মনে হয় যে খুব বেশি এখন আর এই সময়টাতে, এগুলো সময়ে এখন আর এটার মানে লিমিটেড না। আর আমি আইএলটিএস দিয়ে আমি আমাকে যে দেশে যেতে চাই না কেন, ম্যাক্সিমাম দেশে আমাকে আইএলটিএস লাগবে। দু একটা দেশে লাগে না, কিন্তু ওই জায়গাতে আমি যাব না, কারণ ওই জায়গাতে না লাগলেও রিস্ক হয়ে যায়। সো আমি প্রিফার করি যে যেহেতু আপনার স্টাডি গ্যাপ অলরেডি আছে, সো অলরেডি ইউ হ্যাভ অলরেডি ইন এ ব্যাক ফুট। তো এই জন্য আমি বলবো যে ইউ শুড গো ফর আইএলটিএস ফার্স্ট, দেন মেক প্রিপারেশন। আদার যে ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বললাম, আজকে সেশনেও কথা বলছি, এবং স্কলারশিপের ফ্রেমওয়ার্ক নিয়ে দুটা ভিডিও আছে, এবং স্কলারশিপ রিলেটেড অনেকগুলো ভিডিও আছে। তো আমি ওগুলো ভিডিও দেখার জন্য বলবো, এবং দেখে আর কোন কোন দেশে যাইতে হবে দেশের গুলোও বলেছি, যে দেশগুলো ইকোনমিক্যালি স্ট্রেংথ ভালো, ইঞ্জিনিয়ারিং দেশের জন্য ভালো। তো ইউরোপের ম্যাক্সিমাম দেশ, এটা নর্থ আমেরিকার ইউএসএ, কানাডা, এদিকে ইউকে, দেন অস্ট্রেলিয়া, এইসব দেশ অনেক ভালো। এমনি চায়নাও ভালো, বাট চায়নাও ভালো, চায়না ভালো, জাপান ভালো, কোরিয়া ভালো। এগুলো ইঞ্জিনিয়ারিং ডমিনেটেড কান্ট্রি। তো এইসব দেশগুলোতেও ভালো। বাট এখন হচ্ছিল যে আপনার কোন দিকে টার্গেট, এদিকে। তবে সো এ দেখতে হবে, এবং আমার মনে হয় যে জাপানও খারাপ হবে না। জাপানেও পড়ালেখার পরে জবের অপরচুনিটি অনেক ভালো। বাট জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। বাট এটা আমার কাছে মনে হয় না চ্যালেঞ্জ। মানে যে কোনো জিনিস নতুন শেখা কিংবা নতুন জানা, এটা খুবই ভালো। সো এইভাবে আপনি প্রসিড করতে পারেন। টাইম বাগদা, এটার আসলে নির্দিষ্ট তো টাইম নাই যে জিম্যাট আইএলটিএস এ কখন থেকে শুরু করবেন। তো আমি বলবো যে যারাই জিম্যাট শুরু করতে চাচ্ছেন, তো জিম্যাটের জন্য অ্যামাজন অথবা যেখানে থেকে হোক, আপনি বই কিনতে হবে, গাইড করে ওই বইগুলোকে পড়ার জন্য আমি বলবো যে ওগুলোকে নিজে একটু প্রিপারেশন নেওয়ার জন্য সময় নিন। অ্যাটলিস্ট 3 থেকে 6 মাসের জন্য একটা লম্বা সময় নিন, কারণ এই জিনিসগুলো অনেক পড়তে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছুকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা এখানে ইম্পর্টেন্ট। দেন আমি বলবো যে পরের 3 মাস, মানে 6 মাসে যদি এটা হয়ে যায়, এবং স্কোর যদি কোনো কারণে টার্গেটেড না হয়ে থাকে, সো তাহলে আমি রি অ্যাটেম্পের জন্য বলবো। কারণ রি অ্যাটেম্পে অনেকে ইমপ্রুভ করে আইএলটিএস তারপরে, এবং এটার জন্য 3 মাসের জন্য প্রিপারেশন নিতে বলবো। সো এটা নিয়ে দেন এটাতেও যদি কোনো কারণে হয়, সেটার জন্য আবার রি অ্যাটেম্প, মানে যেখানে স্কোর যদি আমার টার্গেটেড না হয়ে থাকে, আমি রি অ্যাটেম্পে যাবো। এটাতে কোনো সমস্যা নাই যে আমি রি অ্যাটেম্পের জন্য আমি ব্যাকফুটে থাকবো, কিংবা আমাকে এটা নেগেটিভলি দেখা হবে, এরকম না, স্কোরটাকে দেখা হবে। সো এই জন্য সেটা আমি একবারে করেছি অথবা একাধিকবারে করেছি, ডাজন্ট ম্যাটার। তো দুই ক্ষেত্রে আমি বলবো যে সময় নিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য। এবং কিন্তু আমার যদি আমি রাইট নাও যদি কারেন্ট স্টুডেন্ট হয়ে থাকি, সো তাহলে কিন্তু এটাকে ডেফিনেটলি আমার যে এডুকেশন সেটাকে নষ্ট না করে, এটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা মাথায় রাখতে হবে। ওকে। না, এই 5 মানে এটা হচ্ছিল আল্লাহ শান্তর জন্য। সো ডেফিনেটলি এইচএসসি তে যেহেতু 21-এ 5 আউট অফ 5 রাখতে হবে। রেজাল্ট খারাপ হইলে, মানে এই এসএসসি এইচএসসি লেভেলে আসলে রেজাল্ট খারাপ হইলে টাফ। হ্যাঁ, ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া তো দূরের কথা, অ্যাডমিশনই পাওয়া অনেক টাফ হয়ে যাবে। সো তোমার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তুমি এখন থেকেই মানে আজকের দিন থেকেই পড়ালেখা শুরু করে, মানে ভালোভাবে মনোযোগ দিয়ে করে, যাতে 5 আউট অফ 5 থাকে এসএসসি তে। কারণ এসএসসির রেজাল্টটা তখন খুব বেশি উজ্জ্বল হবে না, সরি ইফেক্টিভ হবে না। সেক্ষেত্রে ওরা দেখবে হচ্ছিল এইচএসসি রেজাল্টটা। তো এইচএসসি রেজাল্টটা 5 আউট অফ 5 হইলে এরপর আইএলটিএস দিয়ে বাকি যে রিকোয়ারমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে, কারণ এই সেশনগুলো চলতেই থাকবে, সো তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। বাট এই সময়টাতে
তোমার জন্য মেইন ফোকাস দুটো, একটা হচ্ছে যে 5 out of 5 নাও, আর আইএলস এ অ্যাটলিস্ট অ্যারাউন্ড 7, 6.5 হলে, মানে মিনিমাম 6.5 যেন ওভারঅল থাকে, কোনোটাই যেন 6.5 এর নিচে না যায়, এরকম টার্গেট নিয়ে আইএলস এর জন্য প্রিপারেশন নেওয়া। নাওরিন নাদিয়া, আসলে সরি টু নো দ্যাট ওয়ান, বাট আমার লেভেল থেকে আমি কি ধরনের হেল্প করতে পারি এটা জানাইলে ভালো হইতো। বাট আলটিমেটলি তো বলা টাফ, এবং আসলে এই ক্রাইসিসে মানে আমরা তো আসলে সবাই প্যান্ডামিকের ভিতর দিয়ে যাচ্ছি, তো আসলে অনেকের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম আছে। সো আপনি যেহেতু এক্সপ্রেস করেছেন, লেটস টক ইন অফলাইন। শান্ত, তুমি অলরেডি কানাডার জন্য তো ট্রাই করছো, সো কানাডা তো খারাপ কান্ট্রি না, এবং যথেষ্ট পরিমাণে ভালো। সো ফোকাস ওখানেই রাখো, রেখে রেজাল্টটাকে ভালো রাখার চেষ্টা করো, কারণ তুমি যদি এখন এইদিকে বেশি সময় দাও তাহলে এটা মানে রেজাল্টের দিকে রিস্ক হয়ে যাবে। সো আমি যেহেতু অলরেডি এসএসসি তে অলরেডি 5 মিস হয়ে গেছে, সো ইটস নট এ গুড সাইন। সো আমি বলবো যে এই সময়টাতে 5টাকে মেনটেন করার জন্য, যাতে 5 হয় মেক শিওর করতে হবে, বারবার পড়ে বারবার এক্সাম দিয়ে জিনিসটাকে মেক শিওর করার জন্য। সেকেন্ড থিং হচ্ছে যে আইএলস কে মানে ইংলিশটাকে স্লোলি ইমপ্রুভ করার জন্য, চাই যে অবস্থায় থাকি না, কারণ আমি সুপার ট্যালেন্টেড, এরপরও সুপারের উপরে সুপার, আর সুপার সুপার হইতে পারে, তাই না? এই জন্য আমি বলবো যে ওখানে ফোকাস করার জন্য। আনান চিটাগং থেকে থ্যাংক ইউ। অবশ্যই সম্ভব, ডিপ্লোমা করে কেন বাইরে যাওয়া সম্ভব না, অবশ্যই সম্ভব। সো মানে বরং আপনারা অনেক জায়গায় বেনিফিট পাবেন, যারা এসএসসি কিংবা এ লেভেল থেকে যায় তারা তো আলটিমেটলি তাদের প্র্যাকটিক্যাল নলেজ থাকে না খুব বেশি। মিনস আপনারা যেহেতু একটা সাবজেক্টের উপর স্পেসিফিকলি এক্সপার্ট হয়ে যান, ডিপ্লোমা করে ফেলেন ওটার উপরে। সো এবং যেটা কিনা আছে ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টের সাথে অনেক বেশি কানেক্টেড থাকে। সো আলটিমেটলি ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনারা ডিপ্লোমা করেন, তো সেই জায়গাতে অনেক বেশি বেনিফিট পাবেন আপনারা। তো যেগুলা জেনারিক রিকোয়ারমেন্ট সেটাকে ফুলফিল করলে অবশ্যই যেতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। রাসেল ওয়েব, হ্যাঁ এটা তো ডিপেন্ড করবে যে এটা আপনি কি পার্সু করতে চাচ্ছেন। কোনো দেশই খারাপ না, কোনো দেশই ভালো না আমার কাছে। সেটা হচ্ছে যে নিজের কাছে পার্সপেক্টিভটা, আমার আমার পার্সপেক্টিভটা কোন দেশের জন্য ভালো, এটা ইম্পর্টেন্ট। সো পিএইচডি করতে গেলেও একই জিনিস। উম, তো আপনি এশিয়ার মধ্যে, আমি তো বললামই যে আমি পার্সোনালি এবং আমার কাছে যেটা মনে হয় যে এশিয়াতে জাপান, আমি জাপানকে সবসময় উপরে রাখবো। এরপরে চায়না, কোরিয়া, এইসব দেশ তো আছে, আর ইউরোপ, আমেরিকা এবং ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো নিয়ে তো অলরেডি কথা বলছি। আপনি কিন্তু যে কোনো একটা জায়গা টার্গেট করে এবং সেই হিসেবে প্রসিড করলে বেটার। আদারওয়াইজ হয় কি যে আপনি অনেকগুলো অপশন নিয়ে যখন চিন্তা করবেন, তো তখন হচ্ছিল যে মানে ফোকাস লস্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো তখন কি হয় যে আলটিমেটলি যে এক্সপেক্টেড রেজাল্ট হওয়ার কথা সেটা হয় না অনেক সময়। তো এই জন্য এই জায়গাতে ঠিক রাখা দরকার। জয় আহমেদ, জয় মাহমুদ। না, না, অবশ্যই এসএসসি পাস করার পরে যাওয়ার ওই রাস্তা আছে। বাট আমি পার্সোনালি মনে করি যে যদি মানে একেবারেই মানে অ্যাডামেন্ট আমি একেবারেই চাচ্ছি এরকম যে না হইলে, আমি মনে করি যে দেশ থেকে ইঞ্জিনিয়ারিং কইরে মানে আন্ডারগ্রেড করে পোস্ট গ্রেডের জন্য যাওয়াটা আমি পার্সোনালি আমি অ্যাডভাইস করি বেশি, মানে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ আমি আমার এক্সপিরিয়েন্সে আমি যেটা দেখেছি যে অনেক বেশি ভালো করা যায় মাস্টার্স লেভেলে গিয়ে। এসএসসি লেভেলে কিংবা আন্ডারগ্রেড লেভেলে অবশ্যই যেতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই।
বাট আমি যদি বলি যে দুটোর মধ্যে আমাকে কম্পেয়ার করতে বলে, আমি মাস্টারকে প্রিপেয়ার করবো মাস্টার্সের জন্য। তো দেশে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বাইরে গেলে সেটা তো সুবিধা। কারণ হচ্ছে যে ওই সময়টাতে নিজে অনেক কিছু ম্যানেজ করতে হয়, অনেক কিছু, অনেক সময় হয় কি যে আমরা ক্যাপাবল হই না সেটা ম্যানেজ করার জন্য, এটা একটু প্রবলেম হইতে পারে। Um, let me see. Now here is jumping. এগ্রিকালচার এটা হচ্ছিল যে পলাশের জন্য আফটার কমপ্লিটিং ভালো কোনো এগ্রিকালচারে তো অনেকগুলো জায়গাতে অপশন আছে, আর সামনে হচ্ছে যে আপনাদের যেটা হবে যে আহ, মানে এগ্রিকালচার তো ওয়ান অফ দ্য, কারণ স্মার্ট এগ্রিকালচার এখন মানে নেক্সট ভার্সন এটা অবশ্যই। সো এক্ষেত্রে আপনার অনেক জায়গাতেই সুবিধা আছে, মানে ইউ হ্যাভ টু বি, আমি আসলে শর্ট লিস্টেড করে দিতে পারবো না। কারণ হচ্ছে যে আমি আপনার ডোমেইন হিসাবে, আপনার চয়েস হিসাবে আপনাকে চয়েস করে নিতে, মানে আপনাকে চুজ করে নিতে হবে, এটা এটা একেবারে আপনার। আমি আপনাকে রাস্তা দেখাইতে পারি কিংবা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারি, এটা পলাশের জন্য। বাট যেটা হচ্ছে যে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো কান্ট্রি আছে যেখানে আপনি এটা ভালো করতে পারবেন। স্কুলিং ভিসা নিয়ে আসলে আমি এখানে খুব বেশি বলার কিছু নাই, এটার জন্য প্রচুর পরিমাণ এক্সপেন্সিভ একটা এডুকেশন। সো এটার জন্য যদি আপনি রিয়েলি পার্সু করতে চান, পার্সু করতে পারেন। বাট এটাতে হয় কি, যেটা এজেন্টরা বলে যে প্যারেন্টরা গিয়ে ওখানে পার্মানেন্টলি থাকতে পারবে, এটা এটা ফিজিবল না, এবং এটা অথেন্টিক ইনফরমেশনও না। আপনারা ওয়েবসাইট চেক করে দেখতে পারেন। যেটা আমি জানি সেটাতে হচ্ছে যে আপনি এখানে ভিজিট ভিসা হিসেবে যাইতে পারবেন। আর ভিজিট ভিসাতে সম্ভবত ৩ থেকে ৬ মাসের বেশি থাকার স্কোপ নেই, এবং কাজ করার পারমিশন নেই, এবং কাজ করলে এটা ইনলিগ্যাল হয়ে যাবে। তো সেটাতে ডিপোর্ট করার সম্ভাবনা অনেক বেশি। বর্ণা, 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 হ্যাঁ, আপনি অবশ্যই যেহেতু 4 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, টিচারদের জন্য আলাদা একটা ইয়ে আছে এনওসিতে। সো আপনি করতে পারবেন, বাট আদার্স যে রিকোয়ারমেন্টস গুলো আছে এটা নিয়ে অ্যাকচুয়ালি স্পেসিফিকলি আমার একটা ভিডিও আছে, সাথে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের লিংক আছে, আপনি কিন্তু এটা দেখতে পারবেন। এটা হচ্ছিল সাবিত। হ্যাঁ, অবশ্যই এডুকেশন তো মানে ইউরোপে তো জবের চেয়ে মানে জব যতটা কঠিন, এডুকেশন ততটাই ইজি। সো অবশ্যই অবশ্যই এটা করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সো ইউ হ্যাভ টু বি ফলো দ্য রুলস অ্যান্ড রিকোয়ারমেন্টস। সো এটার জন্য আমি ফ্রেমওয়ার্ক দিয়েছি ইউরোপে কি করতে হবে। এটা ইউরোপে যেরকম অলমোস্ট বেসিক রিকোয়ারমেন্টসটা কানাডা, অস্ট্রেলিয়া এগুলোর সঙ্গে মিল আছে। সো আইএলটিএস দিয়ে সাথে যে ডকুমেন্টেশন যে রিকোয়ারমেন্টস গুলো আছে, লোয়ার সরি এসওপি, মোটিভেশন লেটার, রিসার্চ প্রপোজাল, অথবা আহ, এই ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো, আর হচ্ছিল যে টিচারদের কাছ থেকে এলওআরটা নিতে হবে। এগুলো নিয়ে আপনাদের কন্টিনিউ করতে পারেন। আমি আসলে অনেকগুলো কোশ্চেনের হয়তো বা অ্যান্সার দেওয়া হয় নাই আজকে, আমি শেষ করব।
সো আমার মনে হয় যে আপনারা যদি এই ফ্রেমওয়ার্ক গুলাকে ফলো করেন, জবের ক্ষেত্রে জবের ফ্রেমওয়ার্ক আলাদা, এটাকে স্পেসিফিকলি সে জায়গাতে কাজ করতে হবে। আর যারা কিনা স্কলারশিপের জন্য কিংবা হায়ার স্টাডির জন্য ট্রাই করছেন তাদের ফ্রেমওয়ার্কটা ডিফারেন্ট। সো সেই হিসাবে আপনাদেরকে কাজ করতে হবে। কিন্তু কয়েকটা জায়গায় কমন জায়গা আছে, যেমন সিভি কিংবা রেজুমে, এদের দুটাতেই লাগবে এবং দুইটাতেই খুব ইফেক্টিভ হইতে হবে এবং এটা ছোট হইতে হবে, প্রিসাইজ ইনফরমেশন থাকতে হবে এবং এক্সাক্ট ইনফরমেশন থাকতে হবে, যাতে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টের সাথে ম্যাপিং করে দিতে হবে। আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে মোরলেস সেম, কারণ এখন বড় ইউনিভার্সিটি গুলোতেও ইন্টারভিউ গুলো ওই ক্যাটাগরিতেই হয়, বাট স্টিল জবের ক্ষেত্রে ইন্টারভিউ স্কিলটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রত্যেকটা জিনিসকে আপনার যে প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স গুলো আছে, যে একাডেমিক যে নলেজটা আছে, এই জিনিসগুলোকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে। এটা ডেমনস্ট্রেশনটা খুবই ক্লিয়ার এবং অবভিয়াস হইতে হবে এবং স্ট্রাকচার্ড কমিউনিকেশন হইতে হবে, যে কোন ফ্রেমে আপনি কথা বলছেন, কিভাবে বলছেন, থট প্রসেসটা কি, এই জিনিসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ওইভাবেই যদি আপনারা প্রসেস করেন জবের ক্ষেত্রে, সেটা হবে। আর স্কলারশিপের ক্ষেত্রে কিংবা হায়ার স্টাডির ক্ষেত্রেও এরকমই ফ্রেমওয়ার্ক, যে আইএলটিএস দিতে হবে, ইউএসএ তে যাইতে হলে জিআরই অথবা স্যাট দিতে হবে। মানে আন্ডার গ্রেডের ক্ষেত্রে স্যাট এবং পোস্ট গ্রেডের সময় জিআরই অথবা জিম্যাট, পরে আইএলটিএস আসতেছে, এরপরে যে বাকি রিকোয়ারমেন্টস গুলো নিয়ে অনেকবার কথা বললাম আজকে। তো এগুলো নিয়ে যখন আপনার প্রিপারেশন নিবেন এবং সেভাবে প্রিপেয়ার হইতে হবে, ওয়েল স্ট্রাকচার। আর সিজিপিএ, বারবার আমি বলি যে সিজিপিএ ইজ ইম্পর্টেন্ট, বাট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এইগুলো ক্যাটাগরিতে, কারণ প্রত্যেকটাই খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না। সো ইউ হ্যাভ টু বি মেক শিওর অন দ্যাট। হুমায়ুন, আসলে সিজিপি এর এটা ওই ইউনিভার্সিটি স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এটা এটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখতে হবে, অথবা ওই ইউনিভার্সিটির ব্যাপারে আমাকে বলতে হবে স্পেসিফিকলি। কান্ট্রি কখনো কোনো একটা জায়গার সিজিপিএ কিংবা কোনো রিকোয়ারমেন্টই ফিক্সড করে না, সেটা হচ্ছে ভিসা রিকোয়ারমেন্ট শুধু ফিক্সড করে, বাট এই ক্ষেত্রে কোনো জায়গায় রেজাল্ট কিংবা এই ধরনের ইয়াটা থাকে না, রিকোয়ারমেন্টস থাকে না। সো যেটা আপনাকে করতে হবে, যে আপনাকে আপনার যে ইউনিভার্সিটিতে পার্সু করতে চাচ্ছেন সেই ইউনিভার্সিটিতে তাদের রিকোয়ারমেন্ট হিসেবে দেখতে হবে যে তারা ওই সাবজেক্টের জন্য কত বলছে। তো এই মোটামুটি আপনারা কোশ্চেন করতে থাকুন। সো আমি এগুলোর অ্যান্সার দিলাম। আর পরে আবার সেশনে অন্য অন্য কোশ্চেনের অ্যান্সার গুলো দেখবো, যেগুলো এখনো টাচ করতে পারিনি আজকে। সো আমি চেষ্টা করব যে পরবর্তীতে সেশনগুলোতে টাচ করার জন্য। কিন্তু আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের কোশ্চেনের অ্যান্সার অলরেডি আজকে সেশনে হয়তোবা ডিসকাস করা হয়ে গেছে, অথবা আমি পাথ দেখাই দিছি অলরেডি। সো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এগুলোকে ফলো করেন, এগুলোকে প্র্যাকটিস করেন বারবার। আমার মনে হয় যে এগুলো আপনাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য এবং ফিউচার ডেভেলপমেন্টের জন্য খুবই কাজে আসবে। অসংখ্য ধন্যবাদ এত শর্ট নোটিশেও আপনাদের এত ভালো একটা রেসপন্স পাওয়ার জন্য। এবং আসলেই অনেকদিন পরে আসলাম, ভালো লাগলো। চেষ্টা করব যে নেক্সট ইয়ার থেকে, যেহেতু এই ইয়ারে আর আসা সম্ভব না, আজকে 28 তারিখ। তো আমরা আপনার মতো আমিও আসলে দিন গুনছি যে এই বছরটা কবে শেষ হবে, এবং আশা করি যে নতুন বছর সবকিছু নতুন করে হবে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আসলে সবাই প্যান্ডামিকের মধ্যে দিয়ে যাচ্ছি। সো এই সময় অনেকগুলো, আজকে একটা একটা স্যাড নিউজ একটা দেখলাম, যে একটা খুবই করুণ একটা রেসপন্স। সো এই ধরনের অনেক কিছুই হইতে পারে, তো আমাদের সবাইকে সম্মিলিতভাবেই প্রত্যেকটা জিনিসকে ট্যাকেল দিতে হবে। সো আমরা মেনটেন করব, বাট দিন শেষে যেটা হচ্ছে যে আমাদের সেলফ ডেভেলপমেন্টটা আমরা কন্টিনিউ করব। এই জায়গাতে আমাদের কম্প্রোমাইজ করার কোনো রাস্তা নাই। মানে আমরা যদি আজকে মিস করি, আমার জায়গাতে আরেকজন নিয়ে যাবে। আর আমি সবাইকে বলবো যে কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্টের মধ্যে থাকবেন, স্পেশালি সফট স্কিল এবং যার যার এলিমেন্ট টেকনিক্যাল স্কিল আছে অথবা হার্ড স্কিল আছে, এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করেন। এগুলো ওভার দ্য টাইম জিনিসগুলো হবে, এবং এটা লাইফ লং আপনি এখান থেকে বেনিফিট পাবেন। আজকে যেটা লার্ন করবেন, যে নলেজটা আজকে হবে, এটা ফিউচারেও আপনার কাজে আসবে, হয়তো নিয়ার ফিউচারে না আসলে ফার ফিউচারে কাজে আসবে। সো এগুলোকে মেনটেন করেন, এগুলোকে কন্টিনিউ করেন, ডেফিনেটলি কাজে আসবে। আরেকটা হচ্ছে যে আপনারা যদি আজকের সময়টাকে যদি কাজে লাগান, সো এই সময়টাকে আপনি এক সময় ভ্যালু দিবেন। সো
আপনারা এইভাবে কন্টিনিউ করতে থাকেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য, এবং নেক্সট ইয়ারে আমরা আশা করি যে আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। স্পেসিফিক কিছু সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আলোচনা করব, এবং আপনারা আপনাদের কোশ্চেন করতে থাকুন, আপনারা কখনো স্টপ হবেন না। আমার রেসপন্স করতে হয়তো অনেক সময় লাগবে, বাট আপনাদের কোশ্চেনগুলো করতে থাকবেন। আর লাইভ সেশনে এসে কোশ্চেনগুলো করেন, এটা মোর অ্যাপ্রিসিয়েবল, এবং জিনিসগুলো ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট, সো আলটিমেটলি কথা বলতে সুবিধা। তো অসংখ্য ধন্যবাদ আবারও সাথে থাকার জন্য। কথা হবে নেক্সট ইয়ার, এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, সবল থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।